আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ক্লাসের শুরুতে একটু তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা একটু আমাদের ক্লাসটা শেয়ার করে দাও যাতে করে আমরা ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট পাই, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে তারা ইজিলি ক্লাসটা খুঁজে পেতে পারে। আর আমরা আজকে অত্যন্ত ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা নিউটনীয় বলবিদ্যা স্টার্ট করছিলাম, আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তবে কথা হচ্ছে আমাদের দুইটা টপিক সম্পূর্ণ ডিফারেন্ট, অর্থাৎ তোমাদের আজকের ক্লাস করার জন্য এমন না যে আগের ক্লাসটা করা থাকতেই হবে। তো আমাদের আগের ক্লাসটাও তোমরা করবাই, ওইখানে আমরা বিভিন্ন ধরনের মৌলিক বল নিয়ে আলোচনা করছি। আর আজকের ক্লাসে আমরা নিউটনের 3টে সূত্র নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বলের বিভিন্ন একক নিয়ে আলোচনা করব। আমাদের এক্ষেত্রে দেখা যায় এই বলের বিভিন্ন একক থেকে প্রচুর প্রশ্ন হইতে পারে এবং এই এককগুলো নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকে। আজকে সেই কনফিউশনগুলো আমরা দূর করার চেষ্টা করব এবং নিউটনের যে 3টা সূত্র, ওই 3টে সূত্র আমরা পড়ব। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আজকের ক্লাসে আমরা অন্যতম ইম্পর্টেন্ট কিছু জিনিস পাবো। নিউটনের সূত্র ঠিক তেমন নয় যেমন তুমি এসএসসিতে পড়ছিলা, আর নিউটনের সূত্র একটু করে ভেক্টর অ্যাপ্লাই করা যায় সেটা আমরা আজকের ক্লাসে দেখতে পাবো। তো শুরুতে আমি আবার সবাইকে বলে দিচ্ছি, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। আমরা এখনই আমাদের ক্লাস স্টার্ট করব। তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। হ্যাঁ, আমরা আস্তে আস্তে শুরু করে দিই। তো শুরু করার আগে দেখি তোমাদের কিন্তু একটা প্রশ্ন করে দেখি, গত ক্লাসে তোমরা কতটুকু অ্যাক্টিভ ছিলা দেখি। সবাই আনসার দাও তো। আমাদের মৌলিক বল কয় ধরনের? দেখি আনসার দাও। একেবারে সোজা প্রশ্ন করবো, দেখি কয়জনে পারে। মৌলিক বল কয় ধরনের? দেখি আনসার দাও তো। মৌলিক বল কয় ধরনের? মৌলিক বল কয় ধরনের? দেখি আনসার দাও তো। মৌলিক বল কয় ধরনের? মৌলিক বল কয় ধরনের? একটু আনসার দাও, শুনি তোমাদের আনসার দেখি। একটু কুইকলি আনসার করতে হবে, আবার মৌলিক বল কয় ধরনের একটু বলো। মৌলিক বল কয় ধরনের? আজকের টপিকটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে
আমাদের এই জিনিসগুলো সাধারণত অনেকে দেখা যায় তোমাকে বাসায় পড়তে গেলে খুবই ঝামেলা হয়ে যায় বা মনে থাকে না, তো আমরা একটু ব্যাখ্যা করব। সব জায়গায় আমাদের কিছু না কিছু শেখার জিনিস আছে, ওই জিনিসটা আমরা আজকে দেখব। এক্স্যাক্টলি সবার আনসার সঠিক। 4 4 4 4 4 4 4, হ্যাঁ মৌলিক বল 4 ধরনের। এবার দেখি আমাকে বলো তো, দেখি তোমাদের গত ক্লাসে টেস্ট করতেছি হালকা করে, এবার দেখি বলো তো আমাদের সর্বাপেক্ষা দুর্বল বল কোনটি? সর্বাপেক্ষা দুর্বল বল কোনটি একটু বলো তো। সর্বাপেক্ষা দুর্বল বল কোনটি একটু কমেন্টে দেখি যে সর্বাপেক্ষা দুর্বল বল কোনটি, তোমরা পারো কি না? সর্বাপেক্ষা দুর্বল বল, সর্বাপেক্ষা দুর্বল বল। সর্বাপেক্ষা দুর্বল বল। এক্স্যাক্টলি মহাকর্ষ বল। দেখি এবার আরেকটা প্রশ্ন আনসার দাও তো। আমাদের সবল নিউক্লিয় বল সৃষ্টির জন্য বাহক কণা কোনটি? সবল নিউক্লিয় বলের জন্য বাহক কণা কোনটি? সবল নিউক্লিয় বলের জন্য বাহক কণা, দেখি এবার আনসার দাও। আগেটা মহাকর্ষ বল ঠিক আছে, সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, আর সবচেয়ে সবল বল হচ্ছে আমরা জানি সবল নিউক্লিয় বল। তো এখন আমার কথা হচ্ছে সবল নিউক্লিয় বল যেটা, ওইটা সৃষ্টির জন্য যে আমাদের বাহক কণা কাজ করে, কোন বাহক কণাটা কাজ করে দেখি কয়জনের মনে আছে? বাহক কণা, বাহক কণা। এক্স্যাক্টলি গ্লুয়ন। যাক, হ্যাঁ পারতেছে সবাই। গ্লুয়ন হচ্ছে আমাদের এটার জন্য দায়ী। এবার লাস্ট কোয়েশ্চেন করে আমরা আমাদের পড়ার মধ্যে ঢুকে যাব। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে পারমাণবিক এবং আণবিক বলের জন্য দায়ী কোন? পারমাণবিক এবং আণবিক ঘটনার জন্য দায়ী কোন বল? পারমাণবিক এবং আণবিক ঘটনার জন্য দায়ী কোন বল? পারমাণবিক এবং আণবিক ঘটনার জন্য দায়ী কোন বল দেখি বলো। পারমাণবিক এবং আণবিক বলের জন্য দায়ী কোন বল? এক্স্যাক্টলি তারের চৌম্বক বল। এক্স্যাক্টলি তারের চৌম্বক বল। তারের চৌম্বক বল, হ্যাঁ ঠিক আছে, আনসার সঠিক। এবার তাহলে আমরা আমাদের পড়াশোনার মধ্যে ফেরত যাই। আমরা এখন আলোচনা করব হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বলের একক নিয়ে। বলের আমাদের অনেক ধরনের একক আছে, সেই এককগুলো নিয়েই আমরা মেইনলি আলোচনা করব। তো আসো আমরা বলের যে বিভিন্ন ধরনের একক, সেই এককগুলো নিয়ে আলোচনা করি। তো এককগুলো নিয়ে আলোচনার জন্য তোমরা তো খুব ভালো করেই জানো ভাইয়া, বলের ফর্মুলা এটা F = ma, এবং আমাদের যখন কোনো একটা বস্তুর মধ্যে অভিকর্ষজ ত্বরণ কাজ করে G, তখন আমরা বলতে পারি তার উপর প্রযুক্ত বলটা হচ্ছে F = mg, যেটাকে আমরা ওজন বলি, এটা সবাই জানি। এখন আমরা এখান থেকে বলের ডেফিনেশন দিব বা বলের বিভিন্ন ধরনের একক নিয়ে আলোচনা করব। তো একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা একটু এদিকে খেয়াল করি। আমরা এটা একটু মুছে দিই, ওকে। একটু এদিকে দেখো, প্রথমত আমরা আসি বলের একককে আমরা দুইটা ধরনের একক পাবো। একটা হচ্ছে পরম একক, ভালো করে একটু খেয়াল করো, একটা হচ্ছে পরম একক, আর আরেকটা হচ্ছে অভিকর্ষীয় একক। এখন আমার কথা হচ্ছে পরম একক আর অভিকর্ষীয় এককের মধ্যে পার্থক্য কি? মেইনলি ভিতরে দুইটাই সেম, কিন্তু বাইরে দিয়ে দেখতে আমাদের একটু ভিন্ন।
একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। তো আমরা বলি যে পরম একক কি আর অভিকর্ষীয় একক কি। আমরা একটা কথাই বলবো, সেটা হচ্ছে এই সূত্রে বসিয়ে যেটা পাবো সেটা হচ্ছে পরম একক, আর যেখানে অভিকর্ষজ ত্বরণ কাজ করে F = mg, সেখানে পাবো হচ্ছে অভিকর্ষীয় একক। আই রিপিট এগেইন, এখান থেকে আমরা পাবো পরম একক, এখান থেকে পাবো অভিকর্ষীয় একক। জিনিসটা কেমন আমি বলি। যেমন মনে করো এখানে যদি আমি বলের একক বলি, ভাইয়া আমরা এসআই একক নিয়ে কাজ করি, আমরা এসআই একক নিয়ে কাজ করি। এসআই একক নিয়ে যদি কাজ করি, একটু খেয়াল করো তো, ভর, এই ভরের এসআই একক আমরা জানি হচ্ছে কি কেজি, তাহলে কেজি। আর ত্বরণের এসআই একক যেটা, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমরা 1 নিউটন বলতে পারি, এটাকে আমরা বলতেছি পরম একক। এখন অভিকর্ষীয় এককগুলো এই টাইপসেরই, বাট পার্থক্যটা কোন জায়গায়? যেমন আমরা যদি এরকম বলি 5 নিউটন, এখানে মনে করে এরকম বলা হলো, এখানে মনে করে বলা হলো এইভাবে আমাদের 1 কেজি আর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেমন এটা দ্বারা আমরা বুঝতেছি F = 1 কেজি, M = 1 কেজি, A = 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তখন আমার উৎপন্ন বল হচ্ছে 1 নিউটন। এখন এরকম বলা হলো 1 কেজি ওয়েট, এই কথাটা মানে বুঝো 1 কেজি WT মানে হচ্ছে ওয়েট। একটু খেয়াল করে দেখি এই কথাটার বাংলা মিনিং কি। 1 কেজি ওয়েট মানে হচ্ছে 1 কেজি এর সমতুল্য ওয়েট মানে হচ্ছে ওজন। তাহলে আমরা বলতে পারি 1 কেজি এর সমতুল্য ওজন, 1 কেজি এর সমতুল্য ওজন, 1 কেজি এর সমতুল্য ওজন। তাহলে আমরা বলতে পারি 1 কেজি এর সমতুল্য ওজন কত? আমরা জানি ওজনের ফর্মুলা W = mg। তাহলে 1 কেজি এর সমতুল্য ওজন, m এর মান হচ্ছে 1 কেজি, আর g এর মান আমরা মুখস্থ জানি হচ্ছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারতেছি 9.8 নিউটন। কেন? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে কিন্তু আমরা নিউটন বলি। তাহলে আমরা বলতে পারতেছি ভাইয়া, আমরা বলতে পারতেছি হচ্ছে W সমান হচ্ছে 9.8 নিউটন, বা এখানে বল হচ্ছে 9.8 নিউটন। তাহলে এই বলটাকে যখন তোমাদের পরীক্ষা আসবে, এই দুইভাবে বলতে পারে। এটাকে আমাদের অভিকর্ষীয় বলের সাপেক্ষেও বলতে পারে, সাধারণত বলতে পারে। সাধারণত বললে ভরও বলা থাকবে, ত্বরণও বলা থাকবে। যেমন বলা হলো 1 কেজি ভর বিশিষ্ট কোনো একটা বস্তুর ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 1 কেজি, আর এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গুণ করলে 1 × 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাকে আমরা বলি 1 নিউটন। আবার আমরা যদি এখানে বলি 1 কেজি ওয়েট মানে কি? 1 কেজি ওয়েট মানে হচ্ছে 1 কেজি এর সমতুল্য ওয়েট বা ওজন, 1 কেজি এর সমতুল্য ওয়েট বা ওজন। এই 1 কেজি এর সমতুল্য ওয়েট বা ওজন মানে হচ্ছে আমরা 1 কেজিকে ওজনে রূপান্তর করব। তাহলে 1 কেজি, m এর মান 1 কেজি, g এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা মুখস্থ জানি, আমরা যদি SI একক ব্যবহার করতেছি, SI পদ্ধতিতে g এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা বলতে পারতেছি হচ্ছে 1 কেজি ওয়েট যে কথা, 9.8 নিউটনও সেম কথা, ঠিক কিনা? তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 1 কেজি ওয়েট, এটা মানেই আসছে দেখতেছি আমি 9.8 নিউটন। 1 কেজি ওয়েট মানে কত? 9.8 নিউটন। 1 কেজি ওয়েট সমান হচ্ছে 9.8 নিউটন। তাহলে আমরা দেখো সুন্দরভাবে পেয়ে গেছি। এবার তাহলে তোমাদের পরীক্ষা প্রশ্ন এটা আসলো না, পরীক্ষা আসলো হচ্ছে 1 নিউটন সমান কত কেজি ওয়েট? কত কেজি ওয়েট? তাহলে দেখি কমেন্টে বলো তো 1 নিউটন সমান কত কেজি ওয়েট? 1 নিউটন সমান কত কেজি ওয়েট তোমরা বলো। আর আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে দেখো লিটারেলি তুমি এখান থেকেও কিন্তু এই এককটা পাচ্ছ, বাট এই এককটা, এই যে আমরা বলতেছি এই নিউটন যখন চলে আসছে না, এটা হচ্ছে পরম একক, আমরা এটা ইউজ করি। তবে তোমাকে পরীক্ষা দেওয়ার সময় দেখো এটাকে যেরকম তুমি বল বলতেছো, এই কেজি ওয়েট এটাও কিন্তু বলের একক। নিউটন যেরকম বলের একক, কেজি ওয়েট এটাও বলের একক। পার্থক্য হচ্ছে নিউটন দিলে আমরা এটা পরম একক বুঝতেছি বা ডিরেক্টলি বুঝতেছি, আর আমাদের অভিকর্ষীয় একক দেওয়া আছে মানে হচ্ছে সেখানে শুধু ভর দেওয়া আছে, ওই ভর থেকে তাকে আমাদের ওজনে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করে নিলে কিন্তু অটোমেটিক আমি পরম একক পেয়ে যাচ্ছি, তাই না? অটোমেটিক এখান থেকে আমরা পরম এককটা পেয়ে যাচ্ছি। আশা করি সবার এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। তাহলে দেখো দুইটা কিন্তু ভিন্ন না খুব একটা। আমাদের ম্যাথ করার জন্য তোমাকে কিন্তু এখান থেকে এখানে আসতে হবে,
এই কেজি ওয়েট যেটা দেখতেছি আমি এখন বুঝতেছি কেজি ওয়েট এটা দ্বারা আসলে বল মিন করে। এই 1 কেজি ওয়েট দ্বারা বোঝাচ্ছে 9.8 নিউটন। এই কেজি ওয়েটটা হচ্ছে বলের একটা একক। তাহলে আমরা বলতে পারি কেজি ওয়েটও বলের একটা একক, নিউটনও বলের একটা একক। দেখো এটাও এসআই একক, এটা এসআই একক। পার্থক্য এটা হচ্ছে পরম একক, এটা হচ্ছে অভিকর্ষীয় একক। এবং দুইটার মধ্যে পার্থক্য, দুইটার মধ্যে রিলেশন কি? 1 কেজি ওয়েট সমান হচ্ছে 9.8 নিউটন। তাহলে 1 নিউটন সমান কত? 1/9.8 কেজি ওয়েট। 1/9.8 এর মান যত আসে আনসার তত। দেখি তোমরা কয়জনে পারছো, বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা। এই পরম এবং অভিকর্ষীয় এটা আমাদের ক্লিয়ার কিনা? পরম এবং অভিকর্ষীয় এটা আমাদের ক্লিয়ার কিনা? পরম অভিকর্ষীয় এটা আমাদের ক্লিয়ার কিনা? পরম অভিকর্ষীয় এটা আমাদের ক্লিয়ার কিনা? এই জিনিসগুলো এককের কনভার্সন, ফিজিক্সে বলাবেন এককের কনভার্সনে সবচেয়ে বেশি ভুল করে। কেন রে ভাই? কোনো সমস্যা নাই, সবসময় তোমরা আনসার বের করবো হচ্ছে এসআই এককে। মানে এসআই একক না, আমার কথা হচ্ছে তুমি যদি ম্যাথটা সিজিএস পদ্ধতিতে করো সমস্যা নাই, এমকেএস পদ্ধতিতে করো সমস্যা নাই, এফপিএস পদ্ধতিতে করো কোনো সমস্যা নেই, তবে একটা নির্দিষ্ট পদ্ধতি থাকতে হবে। মানে তুমি যদি এফপিএস একক ইউজ করো, প্রত্যেকটা রাশির একক এফপিএস হইতে হবে। এসআই ব্যবহার করলে সবাই এসআই, তো আমরা যেহেতু এসআইতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ওই কারণে আমরা সবগুলো এসআই এককে রেখে ক্যালকুলেশন করব। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এই জায়গাগুলোতে অনেকে অনেক বেশি ঝামেলায় পড়ে, এই জায়গাগুলোতে অনেকে অনেক বেশি ঝামেলায় পড়ে। তাহলে আমরা দুইটা ডেফিনেশন জেনে গেলাম, পরম একক কী জিনিস সেটাও জানলাম, অভিকর্ষীয় একক কী জিনিস সেটাও জানলাম। এখন প্রত্যেকটা পদ্ধতিতে আমরা পরম এবং অভিকর্ষীয় একক বের করব, পরম এককও বের করব, অভিকর্ষীয় এককও বের করব। দেখি তোমাদের একটু টেস্ট করি। সিজিএস এর ফুল মিনিং বলবা, এফপিএস এর ফুল মিনিং বলবা, এমকেএস এর ফুল মিনিং বলবা, এসআই এর ফুল মিনিং বলবা। কমেন্টে দেখি একটু বলো তো সিজিএস এর ফুল মিনিং কি? আমরা অনেকে এই জায়গায় একটু ভুল করে ফেলি। সিজিএস এর ফুল মিনিং কি? তারপর হচ্ছে এফপিএস এর ফুল মিনিং কি? এমকেএস এর ফুল মিনিং কি? তারপর হচ্ছে এসআই এর ফুল মিনিং কি? এসআই এর ফুল মিনিং কি? দেখো সত্যি কথা বলতে কি জানো, এই ফুল মিনিংগুলো পরীক্ষা আসতে পারে এমসিকিউতে, ফুল মিনিংগুলা। দেখি যেহেতু তোমরা পারার কথা বলো। আচ্ছা, একজনের প্রশ্ন করলে 7.2314 এটা কি? আমি তোমাকে বলবো, আসলে তুমি বর্তমানে ধরে নাও যে তুমি এটা দেখতেছো না। এই যে অংশটা না, তুমি ধরে নাও যে এটা তুমি দেখতেছো না। তুমি ধরে নাও এটা তুমি দেখতেছো না, এখানে কি আছে তুমি দেখতেছো না, কারণ এটা আমি এখনো পড়াই নাই। এখানে ওই যে 1 নিউটন সমান 10⁵ ডাইন, এটা ডাইন। অনেকে আবার পড়ার সময় ডাইনিও পড়ে, সেটা আমার জানার বিষয় না। এটা প্রকৃত উচ্চারণ হচ্ছে ডাইনি না, অনেকে ডিওয়াই ডাইনি ডাইনি। তো আমার এখানে হচ্ছে এটার প্রকৃত উচ্চারণ হচ্ছে ডাইন, ডিওয়াইএনই, ডাইনি না। তো আমরা আসি এখন তোমাদের আগে দেখি কয়জনে আমাদের কি পারে এগুলোর এককগুলা। তাহলে আমি ডান পাশের জিনিসগুলো মুছে ফেলি, এটা আমরা পরে বুঝাবো, একটু পরে বুঝাবো, মানে রিলেশনের মধ্যে আসতেছি। আগে আমাদের এতটুকু ক্লিয়ার হইলো, এতটুকু ক্লিয়ার হলে আমাদের হবে, এতটুকু ক্লিয়ার হইতে হবে। এই যে এতটুকু ক্লিয়ার হইতে হবে, এটা আমরা এখনো বুঝাইনি। হয়তো তোমাকে দেখতে মনে হচ্ছে ওদের সাথে মিক্স হয়ে গেছে, এটা আমরা এখনো বুঝাইনি। আচ্ছা, তো আমরা দেখি তোমাদের এখানে আমরা একটু দেখি যে প্রথম হচ্ছে আমাদের সিজিএস। তাহলে এক কথায় সি মান হচ্ছে ভাইয়া সেন্টিমিটার, জি মান হচ্ছে গ্রাম, আর এস মান হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের এখানে সেকেন্ড কার একক? সময়ের একক। তাহলে সময়ের একক সেকেন্ড ইউজ করব। তারপর হচ্ছে আমাদের সেন্টিমিটার গ্রাম, ও আমাদের ভরের একক গ্রাম ইউজ করব, আর দৈর্ঘ্যের একক সেন্টিমিটার ইউজ করব। তাহলে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আবার আমরা যদি বলি ভাইয়া এফপিএস, তাহলে আমাদের দেখো, আমাদের আগে যেখানে তুমি সেন্টিমিটার ইউজ করতা ওইখানে এখন তুমি ফুট ইউজ করবা, ফিট। আর যেখানে তুমি গ্রাম ইউজ করতা ভরের একক, সেখানে তুমি পাউন্ড ইউজ করবা, আমাদের পাউন্ড ইউজ করবা। সেখানে পাউন্ড ইউজ করবা, যে আমাদের পাউন্ড ইউজ করব। আর যেখানে আমি সেকেন্ড ইউজ করতাম এখানে এখনো সেকেন্ড। তাহলে আমরা দেখতেছি কি এটা মানে ফুট, এটা মানে হচ্ছে পাউন্ড, এটা মানে হচ্ছে সেকেন্ড। আর আরেকটা হচ্ছে আমাদের এমকেএস পদ্ধতি, এমকেএস। এই এমকেএস হচ্ছে আমাদের কি, এখানে যেরকম তুমি সেন্টিমিটার বলতা, এখানে ফিট বলতা, এখানে তুমি বলবো হচ্ছে ভাইয়া এটা হচ্ছে মিটার, তারপর সরি এমএসকে লিখে ফেলছি, এমকেএস মিটার। আর এখানে যেরকম গ্রাম পাউন্ড লিখতা, এখানে লিখবো হচ্ছে গ্রাম, আমাদের কেজি আর সেকেন্ড। এর মানে সময়ের একক সব জায়গায় সেম।
আর এসআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এককের আন্তর্জাতিক পদ্ধতি। ইন্টারন্যাশনাল আই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, আমাদের এস মানে হচ্ছে সিস্টেম, এসআই একক মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, অর্থাৎ আমাদের এককের আন্তর্জাতিক পদ্ধতি, যেটা আমরা সাধারণত ইউজ করি এসআই পদ্ধতিটা। তবে আমাদের এখানে এই তিনটা পদ্ধতি, তাহলে সি মানে হচ্ছে সেন্টিমিটার, জি মানে হচ্ছে গ্রাম, এস মানে হচ্ছে সেকেন্ড, এফ মানে হচ্ছে ফুট, ফি মানে হচ্ছে পাউন্ড, পাউন্ডকে এলবি দ্বারা প্রকাশ করা হয় পাউন্ড, তারপর হচ্ছে এস মানে হচ্ছে সেকেন্ড, আর এম কে এস পদ্ধতিতে আমাদের এম মানে হচ্ছে আমাদের এই যে মিটার, আর কে মানে হচ্ছে আমার কিলোগ্রাম, কেজি, আর এস মানে হচ্ছে সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে তোমরা সবগুলো জানো, আমাদের সিম্পল যে এককটা আমরা ইউজ করি সবসময় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এককের আন্তর্জাতিক পদ্ধতি, এককের আন্তর্জাতিক পদ্ধতি। এবার একটু খেয়াল করে দেখো, তাহলে এটা তোমরা ম্যাক্সিমামই জানো, আমি তাও একটু মনে করাই দিলাম যে আমাদের এখানে কোনটা দ্বারা কি মিন করে। এবার একটু খুব ভালো করে খেয়াল করো, আমরা যদি খেয়াল করে দেখি ভাইয়া, এখন আমরা প্রত্যেকটা পদ্ধতিতে আমি কার একক ইউজ করবো, আমি বলের একক ইউজ করবো। এবার দেখো বলের এককগুলো আমি কিভাবে ইউজ করতেছি, ভালো করে খেয়াল করে দেখো বলের এককগুলো আমি কিভাবে ইউজ করতেছি, এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এখন হচ্ছে ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। দেখো তোমরা অনেকেই এগুলোতে ঝামেলা করে ফেলো, আমার কথা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে আছে ইমু ভাই, ঝামেলা করার কোনো দরকার নাই। এবার আসো আমরা এখানে কাজ করি, কি কাজ করব ভাই, একবার সিম্পল কাজ করব। কি কাজ দেখো, এক নাম্বার কাজ ভাইয়া, যত সূত্র থাকুক না কেন সবগুলোকে আমরা এফ ইকুয়ালস টু এম এ দ্বারা ব্যবহার করব, আর অভিকর্ষীয় হইলে তো এটা জি এর সমান, তখন আমরা এফ ইকুয়ালস টু এম জিও বলতে পারবো। এখানে এটাও ত্বরণ, জিটাও ত্বরণ, জিটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, ফিক্সড। এবার আসো ভাইয়ারা, আমরা প্রথমে করব সিজিএস পদ্ধতি। তাহলে আমাদের অলরেডি বুঝো, একটু খেয়াল করে দেখো, আমরা তাহলে যদি বলিস আমরা এখন ব্যবহার করতেছি কোন পদ্ধতি ভাইয়া, আমরা প্রথমত আমরা এখন ব্যবহার করতেছি হচ্ছে সিজিএস পদ্ধতি। আচ্ছা আমার জায়গাটা লাগবে তো, আপাতত মুছে ফেলি, এটা পরে আমি আবার লিখবো, আপাতত মুছে ফেলি। তাহলে আমরা এখন আলোচনা করবো হচ্ছে ভাইয়া সিজিএস পদ্ধতি। তাহলে তুমি সিম্পল খেয়াল করো, অনেকে এখানে ডেফিনেশনগুলো আসে মুখস্থ রাখতে পারে না, মুখস্থ রাখার কোনো দরকার নেই, বুঝলে হয়। দেখো আমার কথা হচ্ছে এফ ইকুয়ালস টু আমরা এম এ পাচ্ছি, তাহলে আমাদের এফ ইকুয়ালস টু যদি আমরা এম এ পাই, তাহলে সিজিএস পদ্ধতি, সিজিএস, তাহলে সিজিএস পদ্ধতিতে ভরের একক কি, বরের একক গ্রাম, বরের একক হচ্ছে গ্রাম, এবং ত্বরণের একক কি, ত্বরণ মানে আমরা জানি, এই যে আমরা জানি এ সমান, এ মানে হচ্ছে আমাদের এস বাই টি স্কোয়ার বলা যায়। হ্যাঁ, তাহলে আমরা এ সমান এস বাই টি স্কোয়ার বলতে পারি, বা আমরা এখান থেকে ত্বরণ সমান বলতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক হচ্ছে আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এখানে তো আর মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউজ করতে পারবো না, এখানে আমাকে ইউজ করতে হবে সি মানে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা একটা কথা বলতে পারবো, সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক কিভাবে করব। দেখো সিজিএস পদ্ধতিতে বলের একক করার সময় আমরা এভাবে বলবো, এক গ্রাম ইন্টু এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ যদি কাজ করে, তখন এটাকে আমরা বলি হচ্ছে এক ডাইন, কি বলি, 1 DYNE, DYNE মানে হচ্ছে ডাইন, আবার বলতেছি DYNE মানে হচ্ছে কি, ডাইন। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে ডাইন। তাহলে আমরা বলতে পারি এই যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে যে আমরা বলতেছি 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলার যে কথা 1 ডাইন বলো সেম কথা। তাহলে আমরা একটা কথা বলতে পারি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এবং ডাইন পরস্পর সমতুল্য। এর মানে ডাইন মানে হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, যেরকম আমরা একটু আগে বলছিলাম ভাইয়া, এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা বলতেছি সংক্ষেপে কি, নিউটন। 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বলা যে কথা, 1 নিউটন বলাও সেম কথা। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। একইভাবে সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে বলের একক, তাকে সংক্ষিপ্তভাবে নাম দেওয়া হয় ডাইন, যেরকম আমরা এখানে সংক্ষিপ্তভাবে নাম দিতাম হচ্ছে নিউটন। তাহলে আমরা এখন আসি, তাহলে আমরা এখান থেকে পড়বো হচ্ছে ভাইয়া এই ডাইনের ডেফিনেশন কি। তো আমরা সিম্পল বলতে পারি ভাইয়া 1 ডাইন মানে হচ্ছে 1 গ্রাম, একটু ভালো করে খেয়াল করো, 1 ডাইন মানে হচ্ছে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 1 গ্রাম ভরের কোনো একটা বস্তুর উপর, খেয়াল করো, 1 গ্রাম ভরের কোনো একটা বস্তুর মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়ার জন্য, 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করার জন্য যেই পরিমাণ বল লাগে, তাকে আমরা বলতেছি হচ্ছে এক ডাইন। তাকে আমরা বলতেছি কি, তাকে আমরা বলতেছি এক ডাইন। তাহলে আমরা বলতে পারি যে পরিমাণ বল, একবার সিম্পল হিসাব, যে পরিমাণ বল
1 গ্রাম ভরের কোন একটা বস্তুর উপর প্রযুক্ত হয়ে তার মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে পারে, ওই পরিমাণ বলকে আমরা বলি এক ডাইন। তাকে আমরা কি বলি? এক ডাইন। এবার আমার কথা হচ্ছে ভাইয়া পরীক্ষা তো আমাদের ডাইন আপনাকে দিল, ডাইন বলেন ডাইনি বলেন যেটাই বলেন না কেন, আমার কথা হচ্ছে ভাইয়া পরীক্ষায় যখন আমাকে বলবে ভাইয়া এই যে এত ডাইন, আমি তো ডাইনে করতে পারবো না, আমি তো এসআই একক ব্যবহার করব, তখন কি করব? তোমার কোনো টেনশন নাই, কারণ সাথে আছে মোবাইল। আমি দেখো তোমাকে বলে দিচ্ছি সেটা কি ভাই, সিম্পল। এই যে তুমি বলতেছ এক ডাইন সমান 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা তুমি সিম্পল চিন্তা করো না, কি চিন্তা করবা ভাইয়া? এই যে গ্রাম, এই গ্রামটাকে যদি তুমি কেজিতে নাও, এই গ্রাম যেটা তুমি দেখতেছ, এই গ্রামটাকে যদি তুমি কেজিতে নাও, তাহলে আমাদের কি হবে ভাইয়া? গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে, গ্রামকে 1000 বা 10 কিউব দ্বারা ভাগ করলে কেজি হয়। তাহলে আমরা এটাকে বলতে পারি 1/10 কিউব কেজি বলা যায়। ওকে, ইন্টু আমরা এসআই একক নিচ্ছি, গ্রামটাকে আমরা কেজিতে রূপান্তর করলাম, সেন্টিমিটারটাকে মিটারে রূপান্তর করবো। সেন্টিমিটারকে মিটারে নিতে হলে কি করতে হয় ভাই? সিম্পল 100 দ্বারা ভাগ করতে হয়, মানে 10 স্কোয়ার দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা এই 1কে 10 স্কোয়ার দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা পাবো হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাবো, দেখো 1/10 কিউব 1/10 স্কোয়ার, এই 10 স্কোয়ার আর 10 কিউব মিলে হয়ে যাবে 1/10 টু দি পাওয়ার 5, 1/10 টু দি পাওয়ার 5 এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কার মান? এক ডাইনের মান, এক ডাইনের মান। তাহলে আমরা বলতে পারি এক ডাইন সমান হচ্ছে 1/10 টু দি পাওয়ার 5 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বলা যে কথা, নিউটন বলাও সেম কথা। তাহলে আমরা বলতে পারি 1/10 টু দি পাওয়ার 5 নিউটন। তাহলে একটু খেয়াল করে দেখো, ডাইনের সাথে নিউটনের একটা সম্পর্ক পেয়ে গেছি। সেটা হচ্ছে কি, এক ডাইন বলা যে কথা, 1/10 টু দি পাওয়ার 5 নিউটন বলাও সেম কথা। আবার বজ্র গুণন করলে বলা যায় 10 টু দি পাওয়ার 5 ডাইন বলা যে কথা, 1 নিউটন বলাও সেম কথা। ওই কারণে তুমি একটু আগে আমার বোর্ডে লেখা দেখছিলা 10 টু দি পাওয়ার 5 ডাইন সমান হচ্ছে 1 নিউটন, বা 1 নিউটন সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। অনেকে রসিকতা করে বলে একটা নিউটন মান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 সংখ্যক ডাইনি। তাহলে আমরা দেখি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। বলো আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা? তাহলে আমরা সিম্পল বললাম, এখন যে একটা জিনিস শিখাইলাম, একটা কনসেপ্ট দিয়ে তুমি সব করে ফেলতে পারবা। তাহলে সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই পুরোটাকে একসাথে করলে যেটা পাচ্ছি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে ডাইন। কি বলি? ডাইন। এই ডাইন বলা যে কথা, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বলা সেম কথা। আমি চাচ্ছি ম্যাথ করার সময় আমি এসআই পদ্ধতিতে করব, তো এসআই পদ্ধতিতে করতে গেলে পরীক্ষায় তো আমার ডাইন দেওয়া আছে, আমার তো লাগবে নিউটন। ডাইন থেকে নিউটনে কীভাবে যাব? এই গ্রামটাকে কেজিতে নিলাম, সেন্টিমিটারটাকে মিটারে নিলাম, নেওয়ার পর সেটাকে আমরা বলতে পারি বর্তমানে সে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন। তাহলে আমরা ডাইনের সাথে নিউটনের সম্পর্ক পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি এক ডাইন সমান হচ্ছে 1/10 টু দি পাওয়ার 5 নিউটন, অথবা 10 টু দি পাওয়ার 5 ডাইন সমান হচ্ছে 1 নিউটন। বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা বলো? ওই সবাই বলো দেখি, সবাই বলো এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এই জিনিসগুলো তো অনেকেই ঝামেলা করে। তুমি দেখো এই আজকে আমি এখানে এসে এগুলো পড়াচ্ছি না, এগুলো পড়াচ্ছি একটাই কারণে, আমি এত ব্যাখ্যা করে পড়াচ্ছি একটাই কারণে, পুরা ফিজিক্সে যে জায়গায় তোমাকে প্রশ্ন করে কার ইনশাল্লাহ আটকাবা না। কেন? তোমাদের এই এককে সবার ঝামেলা হয়। তো আমরা তো দেখো এই যে সুন্দর করে পড়ে ফেলছি, সবাই তোমার কি করবে? কিচ্ছু বলবে না, ডাইরেক্ট বলবে এই যে মুখস্থ করে নাও, সিজিএস পদ্ধতিতে আমার এটার এককটা হচ্ছে ডাইনি, ডাইন। সিজিএস পদ্ধতিতে এটার একক হচ্ছে ডাইন। আর ডাইনকে আমরা যদি বলি 10 টু দি পাওয়ার 5 ডাইন, সেটাকে আমরা বলতে পারি নিউটন। তাহলে আমরা 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। দিস কনসেপ্ট ইজ সো মাচ ফাইন। বলে লাভ নাই, এবার মুখস্থ থাকে না রে ভাই, মুখস্থ থাকে না। আমরা একটু বুঝে শুনে পড়ি। এবার একটা পড়ছি না, সবগুলোই পদ্ধতিতে বের করে ফেলতে পারবো। কত যে মজা, কত যে মজা, কত যে মজা, তুমি বুঝতেই পারবে না। বলো একটু আমাদের ক্লিয়ার কিনা?
ওকে, তাহলে আমরা দেখি, তুমি ডাইন বলো ডাইনি বলো, যেটা বলো না কেন আমরা বের করে ফেলছি। তো এবার আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, একটু সামনের দিকে যাই, একটু ক্লিয়ার ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। এবার আমরা একটু সামনের দিকে যাই। যদি সামনের দিকে যাই তাহলে আসো, এটা গেল আমাদের কি পরম একক, এটা হচ্ছে আমাদের কি পরম একক। তো এখন সিম্পল, আমরা তো বলছিলাম ভাইয়া আমাদের সাধারণত যেরকম আমাদের একককে নিউটন দ্বারা প্রকাশ করে, আর পরমে গেলে তখন তাকে প্রকাশ করা হচ্ছে কেজি ওয়েট, মানে কেজি এর সমতুল্য ওজন। ওকে, এবার আসো আমরা কি দ্বারা প্রকাশ করব, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো। এবার এবার আমরা কি করব, আমরা যে কাজটা করব সেই কাজটা হলো সিজিএস পদ্ধতি ব্যবহার করব, সিজিএস পদ্ধতি ব্যবহার করব। তবে এবার আগেরটা ছিল আমাদের পরম একক, এবার আমাদের পরম একক নেই, এবার হচ্ছে অভিকর্ষীয় একক। এই অভিকর্ষীয় একক মানে হচ্ছে এত ওজনের, এত ভরের সমতুল্য ওজন। এভাবে 1 কেজি ওয়েট এর মানে হচ্ছে 1 কেজি এর সমতুল্য ওজন, এর মানে হচ্ছে 1 কিলোগ্রাম ওজন। এখন একটু খেয়াল করো, সিজিএস পদ্ধতিতে আর আমাদের ভরের একক কি, সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে কি ভাইয়া গ্রাম। তাইলে আমরা আর কেজি এর সমতুল্য ওজন বলতে পারবো না, গ্রামের সমতুল্য ওজন। আমাদের অভিকর্ষীয় মানে হচ্ছে কোন একটা ভরের সমতুল্য ওজন, কোন একটা ভরের সমতুল্য ওজন, কোন একটা ভরের সমতুল্য ওজন, এটা হচ্ছে অভিকর্ষীয় একক। তাহলে আসো আমরা অভিকর্ষীয় একক করবো ভাই, এটা হচ্ছে এমজি। ওকে ওকে, তাহলে আমরা এগুলো মুছে ফেলি, এগুলো মুছে ফেলি, একটু আমরা মুছে ফেলি। এবার আমরা আসবো অভিকর্ষীয় একক। ভাই অভিকর্ষীয় এককে যদি আমরা আসি, এবার তোমাকে বলা হবে, কি বলা হবে ভাইয়া, এটার একক হচ্ছে গ্রাম ওজন। এই যে তোমাকে বলা হলো 1 গ্রাম ওয়েট, 1 গ্রাম ওয়েট। এই ওয়েট মানে আবার ওয়েট করা না, এটা মানে ওজন। হ্যাঁ, ওজন 1 গ্রামের সমতুল্য ওজন। যেহেতু আমি গ্রাম কেন নিলাম ভাই, এটা সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে কি গ্রাম, মুখস্থ না থাকবে না কেন, জি মানে হচ্ছে গ্রাম, ওই জন্য আমরা নিলাম গ্রাম। ওই গ্রামের সমতুল্য ওজন, যেহেতু সমতুল্য ওজন, ভরের সমতুল্য ওজন মানে হচ্ছে অভিকর্ষীয় একক। এবার আসো, সিম্পল কথা, আমাদের ভর কত 1 গ্রাম, কি বের করতে হবে, তার ওজন বের করতে হবে। তাহলে সিম্পল ভাইয়া, এফ ইকুয়াল টু আমরা বলতে পারি কি, এফ ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া 1 গ্রাম। তাহলে আমাদের 1 গ্রাম, তাহলে ভরের মান হচ্ছে 1 গ্রাম ইন্টু 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 এই যে এবার আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম জি, ভরকে অভিকর্ষীয় ত্বরণ জি দ্বারা গুণ করব। তাহলে আমরা এই জি দ্বারা গুণ করলাম ইন্টু জি। এখন একটু খেয়াল করে দেখো, জি এর মান কিন্তু তুমি এবার মিটার পার সেকেন্ডকে দিতে পারবে না। তুমি কোন পদ্ধতি ইউজ করতেছো, সিজিএস। সিজিএস পদ্ধতিতে, সিজিএস আমরা যে বলি জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তো আমাদের এসআই পদ্ধতি, তাই না? এখন আমাদের সিজিএস পদ্ধতিতে যদি আমরা যাই, তখন তো এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না, এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে কি করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা বলতে পারবো জি ইকুয়ালস টু, এটাকে যদি 100 দ্বারা গুণ করি 9.8 ইন্টু 100, তখন এটা মিটার থাকবে না, এটা হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা বলতে পারবো জি ইকুয়ালস টু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যখন সিজিএস পদ্ধতি। এবার আসো, পরীক্ষায় আসে কি, জি এর মান, অভিকর্ষীয় ত্বরণ জি এর মান কত, অভিকর্ষীয় ত্বরণ জি এর মান আমাদের সিজিএস পদ্ধতিতে কত। তাহলে অভিকর্ষীয় ত্বরণ জি এর মান হচ্ছে সিজিএস পদ্ধতিতে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষীয় ত্বরণ জি এর মান সিজিএস পদ্ধতিতে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আসো ভাইয়া, একটু খেয়াল করো, তাহলে আমরা সাপোজ এখানে বলতে পারি জি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। স্বাভাবিক হিসাব ভাইয়া, স্বাভাবিক হিসাব। এখন আমরা এখানে মান বসাই। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে অলরেডি তোমাকে আমি শিখিয়ে ফেললাম, জি এর মান হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আসো আমরা এখানে বসাই ভাইয়া 1 গ্রাম, ওকে মেনে নিলাম, ইন্টু জি এর মান কত, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার একক হচ্ছে 980, তাহলে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা এই লাইন দুটো মুছে দিই। হ্যাঁ, লাইন দুটো মুছে দিই, তোমরা তো অলরেডি বুঝে গেছো আশা করি। এবার আসো, তাহলে আমরা এখানে বলতে পারি 980 একে 980, হ্যাঁ 80 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই গ্রাম জিও দেওয়া যায়, জিএমও দেওয়া যায়, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমরা জি দিই, না হয় জিনিসটা কেমন হয়ে যায়, জি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আসো ভাইয়া, এই 980
ভাই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে সংক্ষেপে বলা হয়, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে ডাইন। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে সংক্ষেপে কি বলা হয়? ডাইন বলা হয়। ভাইয়া এ ডাইন বলছি, ডাইন বলছি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এটা কি ছিল? এটা হচ্ছে 1 কেজি ওয়েট। তাহলে এই 1 গ্রাম ওয়েট, 1 গ্রাম ওয়েট যে কথা, 980 ডাইনও সেম কথা, 980 ডাইনও সেম কথা। এবার তুমি ডাইন যদি জানো, ভাই সিম্পল, আমি কেজি ওয়েট জানি, কেজি ওয়েট থেকে ডাইনে মান বের করছি, 1 কেজি ওয়েট সমান হচ্ছে 980 ডাইন। এবার ডাইন থেকে আমরা নিউটনে যেতে পারবো না, একটু আগেই শিখছি 10⁵ ডাইন মানে হচ্ছে 1 নিউটন, 10⁵ ডাইন মানে হচ্ছে 1 নিউটন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 ডাইন সমান 1/10⁵ নিউটন। তাহলে সিম্পল কথা হচ্ছে 980 ডাইন মানে কি, আমরা এখান থেকে ডাইরেক্ট বলে দিতে পারবো ভাইয়া 980 ইন্টু 1/10⁵ নিউটন। কারণ আমরা জানি 1 ডাইন সমান হচ্ছে 1/10⁵ নিউটন। এবার ক্যালকুলেশন করলে যত পাবা এত নিউটন, এই এত নিউটন কার মান? 1 গ্রাম ওয়েটের মান। তাহলে আমরা এতটুকু মুখস্থ করার দরকার নাই, তোমার পরীক্ষার জন্য এমসিকিউর জন্য মুখস্থ করা লাগবে শুধু এটা, এই যে 1 গ্রাম সমান হচ্ছে 980 ডাইন, 1 গ্রাম ওয়েট সমান হচ্ছে 980 ডাইন, 1 গ্রাম ওয়েট সমান হচ্ছে 980 ডাইন। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা বলো? যদি এটা ক্লিয়ার হয় বাকিগুলো অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এটা যদি ক্লিয়ার হয় আমরা শিওর আমাদের বাকিগুলো ক্লিয়ার হয়ে গেছে। বলো আমাদের এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমাদের সিজিএস পদ্ধতিতে আমরা বের করে ফেললাম আমাদের গ্রাম ওয়েট, যে আমাদের গ্রাম ওয়েট 1 গ্রাম ওয়েট সমান হচ্ছে 980 ডাইন। মনে থাকবে কিনা? এখন আমরা যেভাবে বুঝাচ্ছি মনে না থাকার কোনো কারণ দেখি না, কারণ আমরা ব্যাখ্যা করে এক্সপ্লেইন করে বুঝাচ্ছি যাতে করে তোমার কাছে কঠিন না লাগে। সবার কাছে এই জিনিসগুলো একটু হিবিজিবি লাগে। আরে ভাই হিবিজিবি লাগার কোনো কারণ নাই, কারণ আছে ভাই আমাদের সাথে সায়েন্সে যদি তোমার কাছে হিবিজিবি লাগে তাহলে ঝামেলা। তাহলে বলো এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এগুলো নিয়ে প্রচুর ঝামেলায় পড়ে স্টুডেন্টরা, ওই জন্য আমি এটা নিয়ে আলাদা করে বলতেছি না, এটার পিছনে এত টাইম ব্যয় করার কোনো দরকার নাই, কিন্তু আমি মনে করি দরকার আছে, কারণ আমাদের স্টুডেন্টরা হচ্ছে স্পেশাল স্টুডেন্ট, ওই জন্য ওদের জন্য দরকার আছে। ছোটো বাচ্চাদেরকে যেরকম পিঠা খাওয়ায় বড় করে, ওইরকম আমি আমাদের সায়েন্সের বাচ্চাদেরকে এরকম একক বুঝিয়ে বুঝিয়ে বড় করি, সেটাই করতেছি। আচ্ছা তাহলে আমরা যে কাজটা করতেছি, আচ্ছা ফাইরুজ খান বলতেছে আমাদের আরেকবার বলার জন্য, আরেকবার বলে আমি দেখো এটা বলতেছি, দেখো তোমাকে বলা হলো সিজিএস পদ্ধতি। হ্যাঁ, সিজিএস পদ্ধতিতে আমার 2 ধরনের একক আছে, একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। পরীক্ষা আসলো সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কি? বলের পরম একক ডাইন, আর বলের অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ওজন, কারণ মানে ভরের সমতুল্য ওজন। সো সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এর মানে ভরের একক গ্রাম, ওই কারণে গ্রাম ওজন। একইভাবে এখানে তুমি দেখো না এফপিএস পদ্ধতিতে ফুট পাউন্ড সেকেন্ড, এখানে ভরের একক কি? পাউন্ড, ওই কারণে এটা পাউন্ড ওজন। আবার এসআই পদ্ধতিতে বা আমাদের এমকেএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম কেজি, ওই কারণে তখন কিলোগ্রাম ওজন। এক কথায় ভরের সমতুল্য ওজন, যেহেতু এখানে ভরের একক গ্রাম, ওই কারণে হচ্ছে গ্রাম ওজন। এবার হচ্ছে গ্রাম ওজন মানে হচ্ছে জিএম মানে হচ্ছে গ্রাম, ডাব্লিউটি মানে হচ্ছে ওয়েট মানে হচ্ছে ওজন। 1 গ্রাম ওজন সমান হচ্ছে 980 ডাইন। কিভাবে বুঝছি? এই যে এখানে 1 গ্রাম ওজন মানে হচ্ছে 1 গ্রাম ইন্টু আমাদের, আমরা জানি ভর ওজনটা এফ ইকুয়াল টু হচ্ছে এমজি। এখন 1 গ্রাম ওয়েট মানে হচ্ছে 1 গ্রামের সমতুল্য ওয়েট বা ওজন। তাহলে আমাদের ভরের একক হচ্ছে 1 গ্রাম, আর জি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর এককটা কি একক হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন জি এর মানটা কত? আমরা জানি জি এর মান হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু আমাদের সিজিএস পদ্ধতি। তাহলে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বসাইলাম। এবার হচ্ছে গ্রাম, আমাদের তাহলে গুণ করলে 980 কে 980 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা পেয়ে গেলাম। আর এটা বলা যে কথা, ডাইন বলাও সেম কথা। তাহলে আমরা বলতে পারি 1 গ্রাম ওয়েট সমান হচ্ছে 980 ডাইন, যেটা আমি সুন্দর করে এখানে লিখে রাখছি। অর্থাৎ যা যা মুখস্থ করতে হবে তা আমি এখানে লিখে রাখছি। বলা একটু সবার ক্লিয়ার কিনা? ওকে, এবার আমরা একটু সামনের দিকে আগাই। ভাই আমাদের সিজিএস পদ্ধতি শেষ, বলো সিজিএস পদ্ধতি আমরা বুঝছি কিনা? আমাদের সিজিএস পদ্ধতি 2টা বলা শেষ। এবার হচ্ছে আমরা সিজিএস পদ্ধতি বলা শেষ, এবার আমরা পড়বো হচ্ছে এফপিএস পদ্ধতি। সো আমরা এফপিএস পদ্ধতি, তোমাদের অনেকের একটু বেশি কনফিউশন থাকে, আমরা সেই কনফিউশনগুলো ইনশাল্লাহ দূর করে ফেলতে পারবো। এফপিএস পদ্ধতি, আচ্ছা এবার একটু খেয়াল করো এফপিএস পদ্ধতি। আমাদের এখন আমরা পড়বো হচ্ছে এফপিএস পদ্ধতি। তো নাম দেখে বোঝা যাচ্ছে এফপিএস মানে হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। তাহলে আমরা বলের একক বলবো, আমরা ফিট একক ইউজ করব, আর
আমাদের ওজন যেটা ভরটাকে আমরা পাউন্ড এককে ইউজ করব আর আমাদের সময়টাকে সেকেন্ড এককে ব্যবহার করব। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা সিম্পল জানি ভাইয়া এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ভাই, আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে এই এম মানে হচ্ছে ভর। তো ভরের একক কি ভাই, এখানে অলরেডি বলে দিছে ভরের একক হচ্ছে আমাদের এখানে কি, ভরের হচ্ছে পাউন্ড। তাহলে আমরা বলতে পারি পাউন্ডকে বলা হয় এলবি। এই এলবি মানে হচ্ছে পাউন্ড, এই এলবি মানে কি পাউন্ড। পাউন্ড বলা যে কথা এলবি বলা সেম কথা, মানে হচ্ছে এফপিএস পদ্ধতিতে পাউন্ডকে এলবি দ্বারা প্রকাশ করা হয়, এলবি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এই এলবি দ্বারা বুঝতেছি যেটা পাউন্ড। এবার এ মানে হচ্ছে আমরা কি ত্বরণ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার এসআই একক। তো মিটার পার সেকেন্ড স্কয়ার এসআই একক, এই মিটারটা তো এসআইতেই মিটার, আর এখানে সেটা কত, এখানে সেটা হচ্ছে ফিট। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ফিট পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ফিট পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা সিম্পল বলতে পারি ভাইয়া, আমরা যদি বলি আমাদের এফপিএস পদ্ধতিতে বল কি, বল মানে হচ্ছে 1 পাউন্ড ভরের কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যেই পরিমাণ বল প্রযুক্ত করতে হয় তাকে আমরা এফপিএস পদ্ধতিতে বল বলি। আর এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল। এফপিএস পদ্ধতিতে বলের একক কি, পাউন্ডাল। খেয়াল করো এখানে তোমরা অনেকেই ঝামেলায় পড়ো। দেখো পাউন্ড আর পাউন্ডাল সেম না, এই যে POUND পাউন্ড, এত পাউন্ড, এই পাউন্ডটাকে আমরা এলবি দ্বারা প্রকাশ করি আর পাউন্ডালকে পাউন্ডাল দ্বারা প্রকাশ করি, পাউন্ডাল। এটা হচ্ছে বলের একক। খেয়াল করো পাউন্ড কিন্তু ভরের একক, এই পাউন্ডটা ভরের একক। তোমরা অনেকেই জায়গায় ঝামেলা করো, পাউন্ড কিন্তু ভরের একক, অনেকে সেম মনে করে, আর পাউন্ডালটা হচ্ছে আমাদের বলের একক। তাহলে আমরা বলতে পারি এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল, এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল। তাহলে আমরা বলতে পারি 1 পাউন্ডাল বলা যে কথা 1 পাউন্ড ফিট পার সেকেন্ড স্কয়ার বলো সেম কথা। 1 পাউন্ডাল বলা যে কথা 1 পাউন্ড ফিট পার সেকেন্ড স্কয়ার বলো সেম কথা। 1 পাউন্ডাল বলা সে কথা 1 পাউন্ড ফিট পার সেকেন্ড স্কয়ার বলো সেম কথা। বলো একটু আমরা বুঝছি কিনা, একটু বলি, এতটুকু আমরা বুঝছি কিনা। আর আমাদের এটাকে তোমরা চাইলে এই যে পাউন্ডটাকে তোমরা কেজিতে নিয়ে যাও, একইভাবে ফুটটাকে তোমরা মিটারে নিয়ে যাও, এরপর ক্যালকুলেশন করলে তুমি পাউন্ডালের সাথে আমাদের নিউটনের একটা সম্পর্ক পেয়ে যাবা। আর আমরা যদি মুখস্থ লিখে দিই সেটা হচ্ছে পাউন্ডালের সাথে নিউটনের সম্পর্ক হচ্ছে 1 নিউটন হচ্ছে 7.2324 পাউন্ডাল 7.2324 পাউন্ডাল। এটা হচ্ছে আমাদের 1 নিউটনের সমতুল্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 নিউটন সমান হচ্ছে 7.2324 পাউন্ডাল। এটা হচ্ছে আমাদের এফপিএস পদ্ধতিতে বলের একক। তাহলে এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল, এবং অবশ্যই এটা আমাদের পরম একক। কোন একক বা পরম একক। তাহলে এফপিএস পদ্ধতিতে পরম একক পাইলাম পাউন্ডাল, আর আমাদের ভরের একক হচ্ছে পাউন্ড, ভরের একক হচ্ছে পাউন্ড, ত্বরণের একক ফিট পার সেকেন্ড স্কয়ার। সেটা বসাবো। এবার তোমরা কনভার্সন করে, এটা তোমাদের ব্যাপারে, কনভার্সন করে তোমরা এই জিনিসটা পাবে, একটু মিলে নিবা। সবকিছু আমি ডাইরেক্ট বলে দিলে তো হচ্ছে না। তোমরা এটা একটু পাউন্ডটাকে তোমরা কিসে নিবা, মিটারে নিবা, কেজিতে নিবা, আর ফিটটাকে মিটারে নিবা। ক্যালকুলেশন করলে তুমি দেখবা এই ধরনের একটা রিলেশন পাচ্ছ, 1 নিউটন সমান হচ্ছে 7.2324 পাউন্ডাল। এতটুকু আশা করি সবার ক্লিয়ার। ওকে, দেন আমরা আরেকটু সামনের দিকে আগাইলে এবার আমরা পরম একক পাবো। এবার হচ্ছে আমরা কোন একক পাবো, আমরা পরম একক পাইছি, এবার হচ্ছে আমরা অভিকর্ষীয় এককটা পাবো। অভিকর্ষীয় একক মানে কি ভাইয়া, ভরের সমতুল্য ওজন। তাহলে এখন একটু খেয়াল করো, ভরের সমতুল্য ওজন কোন পদ্ধতি, এফপিএস পদ্ধতিতে ভর মানে কি, ভর মানে হচ্ছে ভাইয়া আমাদের ভর মানে হচ্ছে পাউন্ড। তাহলে আমরা বলতে পারি পাউন্ড। দেখো ভরের একক পাউন্ড আর বলের একক পাউন্ডাল বললে সেটা হচ্ছে বলের একক, আর পাউন্ড বললে সেটা হচ্ছে আমাদের ভরের একক, ভর। তাহলে ভরের একক যেহেতু পাউন্ড, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে পাউন্ড ওজন। এটা হলো পাউন্ড ওজন, বা আমরা সংক্ষেপে বলতে পারি পাউন্ডকে প্রকাশ করা হয় এলবি, ওজনকে প্রকাশ করা হয় WT ওয়েটের দ্বারা। পাউন্ড ওজন বা আমাদের এলবি ওয়েট। তাহলে আমরা এখান থেকে একটু সুন্দর করে বলে ফেলি ভাইয়া, প্রথমে আমি তোমাদেরকে বলে দিই আমাদের এফ ইকুয়াল টু আমরা কি ইউজ করবো ভাইয়া, mg ইউজ করব। তো m এর একক কি হবে, m এর একক হবে পাউন্ড, আর আমাদের ভরের একক হচ্ছে পাউন্ড, আর আমাদের ওজনের এককটা হচ্ছে ফিট পার সেকেন্ড স্কয়ার। আর আমাদের এফপিএস পদ্ধতিতে জি এর মানটা আমি একটু বলে দিই, জি এর মানটা হচ্ছে 32
ফিট পার সেকেন্ড স্কোয়ার। আমি একটু মুখস্থ বলে এসেছি, এটা একটু মুখস্থ রাখতে হবে, অনেক সময় ম্যাথে আমাদের এটা করতে হয়, একটু মুখস্থ রাখতে হবে। আমাদের ফিজিক্সে এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। জি এর মানটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে 32 বা 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে আসো আমরা এখান থেকে বলি, ভাই আমাকে পরীক্ষা বলা হলো 1 পাউন্ড ওয়েট, এটা মানে কি? তো 1 পাউন্ড ওয়েট মানে হচ্ছে আমাদের mg। তো আমরা m এর মান কত বসাবো? m এর মান বসাবো 1 পাউন্ড ইন্টু জি এর মান কত? 32। তাহলে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি 32 পাউন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটা কার মান? 1 পাউন্ড ওয়েটের মান। তাহলে আমরা এখান থেকে এই যে সুন্দর করে লিখে রাখছি 1 পাউন্ড ওয়েট সমান 32, এই যে পাউন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার, এটাকে তো আমরা পাউন্ডাল বলতেই পারি, এটা হচ্ছে আমার পাউন্ডাল। এই যে তাহলে আমরা 1 পাউন্ড ওয়েট সমান হচ্ছে 32 পাউন্ডাল, 1 পাউন্ড ওয়েট সমান হচ্ছে 32 পাউন্ডাল, 1 পাউন্ড ওয়েট মানে হচ্ছে 32 পাউন্ডাল। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? দেখো এখানে কিন্তু আমি তোমাকে বারবার জিজ্ঞেস করতেছি ক্লিয়ার কিনা, কারণ তোমরা এগুলোতে অনেকেই ভুল করো। তোমার কাছে মনে হচ্ছে এখন খুবই সোজা, বাট কথা হচ্ছে জায়গা মতো গেলে সবারই ঝামেলা হয়। বাট এখন এই লেকচারের পরে আশা করি কারো কোনো ঝামেলা হবে না, ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। আর এতটুকু বললে বাকিটা আমাদের বলা হয়ে গেছে। দেখো এমকেএস পদ্ধতি, তো এমকেএস পদ্ধতি মানে কি? আমাদের মিটার কিলোগ্রাম সেকেন্ড, এর মানে এসআই এর মতোই। তাহলে আমরা কিলোগ্রাম ওজন বলতে পারি যদি আমরা অভিকর্ষী একক বলি, আর সাধারণত এটাকে নিউটন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমরা এসআই এককও বলতে পারি। তো আমাদের নিউটন বলা হয়, অথবা আমরা কেজি ওয়েট বলতে পারি। তো কেজি ওয়েট মানে হচ্ছে আমাদের কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর 1 কেজি ওয়েট সমান যে 9.8 নিউটন, সেটা আমরা শুরুতেই বুঝাইছি। তাহলে আমাদের সবগুলো একক শেষ। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় আমি এখানে তোমাদের কয়েকটা প্রশ্ন করবো, দেখে আনসার দিতে হবে, আনসার দিতে হবে। এই সারটা সবাই খুব সুন্দর করে নোট করবা, আর সিকোয়েন্সটা হবে আমি যে সিকোয়েন্স দিচ্ছি ওই সিকোয়েন্স, বইয়ের মতো না। তাহলে আশা করি তোমাদের সুবিধা হবে। এবার আসো আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি, দেখি কয়জনের এতটুক্ষণ মনোযোগ ছিল, আমি দেখি কয়জনে আনসার দিতে পারো। একটা প্রশ্ন করব। 1 নাম্বার সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কি? সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কি? 2 নাম্বার কোয়েশ্চন, এফপিএস পদ্ধতিতে বলের পরম একক কি? ওকে। 3 নাম্বার কোয়েশ্চন, এই 3টে কোয়েশ্চেনই করব। 3 নাম্বার কোয়েশ্চন হচ্ছে 1 নিউটন সমান কত ডাইন? দেখে আনসার দাও। 1 2 3 দিয়ে আনসার দিবা তোমরা, 1 2 3 দিয়ে আনসার দিবা, 1 2 3 দিয়ে আনসার দিবা, 1 2 3 দিয়ে আনসার দিবা। এক দুই তিন দিয়ে আনসার দিবে তোমরা সবাই, দেখি কয়জনের আনসার হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষী একক বলতে হবে, সিজিএস পদ্ধতিতে আমাদেরকে বলের অভিকর্ষী একক বলতে হবে, এফপিএস পদ্ধতিতে বলের পরম একক বলতে হবে, আর আমাদের 1 নিউটন সমান কত ডাইন সেটা বলতে হবে। 1 নিউটন সমান কত ডাইন সেটা বলতে হবে। ওকে, তাহলে আমরা দেখি একটু আমাদের এখানে সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কি। দেখো প্রথমে হচ্ছে অভিকর্ষীয় একক। তো যেহেতু অভিকর্ষীয় একক, এর মানে হচ্ছে সামথিং ওয়েট। অভিকর্ষীয় মানে সামথিং ওয়েট। তো এখন কি ওয়েট? ভরের সমতুল্য ওয়েট। তো ভরের একক কি? যেহেতু সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম, সো আমাদের আনসার হচ্ছে গ্রাম ওয়েট।
দিস ইজ মাই আনসার। এবার আসো এফপিএস পদ্ধতিতে বলের পরম একক, পরম। তো পরম একক যেহেতু এফপিএস পদ্ধতিতে আমরা জানি, আমরা ক্যালকুলেশন করার পর যেটা পাইছি সেটাকে আমরা বলছিলাম পাউন্ডাল, পাউন্ডাল। তাহলে আমরা এটার পরম এককটা হচ্ছে পাউন্ডাল। তুমি ওইটা বললে হবে না, হ্যাঁ সেটাও হয়, বাট আমরা সেটাকে তো সংক্ষেপে পাউন্ডাল বলি। তো তুমি যদি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতেই হয়, নিউটন নাম কেন দিছ? তো ওই কারণে আমরা বলি যে আমাদের কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা এসআই একক বলবো না, আমরা নিউটন বলবো, ওইরকম। তো সিমিলারলি আমাদের এখানে আমাদের পরম এককটা হচ্ছে পাউন্ডাল, পাউন্ডাল, পাউন্ডাল। এবার আসি আমাদের 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। সো আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার, এতটুকু আমাদের। তাহলে আমরা জানি 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। আশা করি এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। এবার আসি নিউটনের সূত্র। তাহলে আমাদের নিউটনের সূত্র পড়বো আমরা, তোমরা 9-10 পড়ে আসছো, আমি তো হালকা করে বলি নিউটনের সূত্র। তবে আমাদের এখন একটু এখানে ভেক্টরের কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে, যেহেতু বল একটা ভেক্টর রাশি, আমরা জানি বল একটা ভেক্টর রাশি। তো বল যেহেতু ভেক্টর রাশি, এই বলের ক্ষেত্রে আমাকে সব কিছুকে বলের নিয়ে আমাদের ভেক্টরের নিয়ে চিন্তা করতে হবে। তো সেখানে দিকটা বিবেচ্য, 9-10 তোমাদের সেটা কোনো ঝামেলা ছিল না, বাট এখানে ঝামেলা আছে দিকটা বিবেচ্য। সো দিক বিবেচনা করে তোমাকে একাধিক বল থাকলে ওইটার মতো করে ক্যালকুলেশন করতে হবে, আমরা দেখাবো, কোনো সমস্যা নাই। তো আসো নিউটনের যে সূত্রগুলা, তোমাকে এখান থেকে কয়েকটা জিনিস জানতে হবে। যে জিনিসটা আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের নিউটন যে তার সূত্রগুলো প্রকাশ করছে সেগুলো কত সালে প্রকাশ করছে? 1687 সালে। 1687 সালে আমাদের 1687 সালে আমাদের বিজ্ঞানী নিউটন তার একটা গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে আমাদের এই নিউটনের যে 3টা সূত্র, গতি সংক্রান্ত যে 3টা সূত্র আমাদের, এগুলো হচ্ছে আমরা নিউটনের যে সূত্রগুলা, সেই গতি সংক্রান্ত যে সূত্রগুলা আমাদের ভর, গতি এবং বলের মধ্যে সম্পর্ক, মানে কোনো একটা বস্তু গতিশীল বা স্থির বা তার বল এবং ভর এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে আমার 3টে সূত্র দিয়েছিলেন। সেই 3টে সূত্র প্রকাশিত হয় কত সালে? 1687 সালে। 1687 সালে। আচ্ছা, তো আমাদের এখানে অনেক সময় পরীক্ষা আসে, তার যে গ্রন্থে, সেটা আমাদের নিউটনের যে গ্রন্থে আমাদের এই সূত্রগুলো প্রকাশিত হয়, সেই গ্রন্থটার নাম কয়জনে জানো? একটু কমেন্টে বলো তো দেখি, এই গ্রন্থটার নাম কয়জনে জানো? যে গ্রন্থের মধ্যে প্রকাশিত হয় সেই গ্রন্থটার নাম বলো দেখি। যে গ্রন্থের মধ্যে প্রকাশিত হয় সেই গ্রন্থটার নাম বলো দেখি। কয়জনে পারবা দেখি? এত বড় নাম অনেকে মুখস্থ করতে চায় না। এই ধরনের প্রশ্নগুলো বিশেষ করে ভার্সিটি আর মেডিকেলে বেশি আসে। আচ্ছা, আমরা গ্রন্থটার নাম বলি। তোমরা অনেকেই বলতেছো, তোমাদের সাথে সাথে আমিও বলি। হ্যাঁ, অনেকে বলতেছে ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বলতেছে, অনেকে মানে আংশিক বলতেছে, পুরো নাম কেউ বলতে পারতেছে না। আমি লিখতে থাকি ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। হ্যাঁ, যাক, হ্যাঁ, শঙ্করনাথ পারছে একবারে ভালোভাবেই। আমাদের ন্যাচারালিস্ট ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা ঋত্বিক চৌধুরী পারছে, পারফেক্ট। আচ্ছা, আমরা আসি, এটা আমি এমনিতেই প্রশ্ন করছি। তো এবার আসো আমরা আমাদের টপিক্সে যাই, আমরা আমার টপিক্সে রিটার্ন যাই। তাহলে একটু খেয়াল করো। তো
তো এই গ্রন্থে প্রকাশ করছে। আমি একটু তোমাদেরকে জিজ্ঞেস করছি একটাই কারণ হচ্ছে এখান থেকে অনেক সময় প্রশ্ন হয়, ফিজিক্সে কিন্তু সালগুলা এমসিকিউতে আসে, তো এমসিকিউতে আসলে আমরা অনেকে এটা মিস করে ফেলি কারণ আমরা এগুলো মনোযোগ দিয়ে দেখি না। তো আমি একটু বললে মাথায় একটু নাড়া দিবে। তাহলে 1687 সালে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে আমাদের এই গতি বল এবং এগুলোর সংক্রান্ত তিনটা সূত্র প্রকাশ করে। এই তিনটা সূত্রকে আমরা বলি নিউটনের আমাদের বলের তিনটা সূত্র। সেই তিনটা সূত্র আমাদের প্রথম সূত্রটা হচ্ছে আমাদের জড়তার সূত্র, এরপর দ্বিতীয় সূত্র আছে সেটা হচ্ছে বলের সূত্র, এবং তৃতীয় সূত্র সেটা হচ্ছে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র, তৃতীয় সূত্র সেটা হচ্ছে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র। তো সূত্রগুলো আমি লেখার কোনো প্রয়োজন নাই, আমি মুখে মুখে বলতেছি। তাহলে একটু ভালো করে খেয়াল করো, প্রথম সূত্রটা যদি পড়তে হয় তাহলে আমাকে একটু করে জানতে হয় হোয়াট ইজ জড়তা। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে জড়তা কি জিনিস। আমরা একটা কথাই বলবো, কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা তাকে আমরা বলি জড়তা। কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা তাকে আমরা বলি তার জড়তা, তাকে আমরা বলি কি জড়তা। তাহলে যেমন কোন একটা বস্তু স্থির আছে, সে অলওয়েজ স্থির থাকতে চায়। বিজ্ঞানী নিউটনের মতে কোন একটা স্থির বস্তু অলওয়েজ স্থির থাকবে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে। আবার কোন একটা গতিশীল বস্তু সে অলওয়েজ সুষম বেগে বা সমবেগে গতিশীল থাকবে যদি কোনো তার উপর কোনো বল আরোপ করা না হয়। এর মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু অলওয়েজ স্থির থাকবে এবং গতিশীল বস্তু অলওয়েজ সুষম বেগে সরল পথে গতিশীল থাকবে। এটা হচ্ছে আমার বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র, জড়তার সূত্র। তাহলে আমরা বলতে পারি কোন একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা সেটা হচ্ছে তার জড়তা। এখন কোন একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতা, অবস্থা আমার দুই ধরনের, একটা হচ্ছে স্থির অবস্থা আর একটা হচ্ছে গতিশীল অবস্থা। ওই কারণে জড়তা আমার দুই প্রকার, একটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া স্থিতি জড়তা, একটাকে আমরা বলি হচ্ছে স্থিতি জড়তা, আর একটাকে আমরা বলি হচ্ছে গতি জড়তা। একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা মানে বুঝতেই পারতেছ, স্থির বস্তু স্থির থাকার প্রবণতা, গতি জড়তা মানে হচ্ছে গতিশীল বস্তু গতিতে থাকার প্রবণতা। তাহলে আমাদের কোন একটা স্থির বস্তু সে আজীবন স্থির থাকার যে প্রবণতা যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা না হয় এটাকে আমরা বলি তার স্থিতি জড়তা। আর কোন একটা বস্তু যে গতিশীল আছে সে অলওয়েজ সুষম বেগে সরলরৈখিক পথে গতিশীল থাকতে চায় তাকে আমরা বলি তার গতি জড়তা। গতিশীল বস্তু যে গতিতে আছে অলওয়েজ সেই গতি বজায় রেখে আমাদের গতিশীল থাকতে চায়, এটা হচ্ছে গতি জড়তা। এখন তুমি বলতে পারো ভাইয়া আমরা কোন একটা বস্তুকে আমরা কোন একটা, যেমন ফর এক্সাম্পল আমি কোন একটা বলকে আমরা এভাবে রোল করলাম, কোন একটা ফুটবলকে আমি এদিকে ধাক্কা দিলাম, এদিকে ধাক্কা দিয়ে দেওয়ার পর ফুটবলটা আমাদের এদিকে যাইতে আসে, সে তো এই বেগে আজীবন চলার কথা, কেন সে আমার থেমে যাচ্ছে? আপনার কথা অনুযায়ী এরে তো আমি কিছু করি নাই, কেউ ধরে আনায় কেউ শুয়ে আনায়, কেন আমার এটা এভাবে যাচ্ছে? কারণ আছে। তুমি যে বলতেছো কেউ ধরে আনায় শুয়ে আনায়, এটা ভুল, তার উপর বাহ্যিক কোনো বল নাই, এটাও ভুল। কারণ বিজ্ঞানী নিউটন বলছে তখনই সে তার অবস্থা বজায় রাখতে পারবে যখন বাহ্যিক কোনো বল প্রযুক্ত হচ্ছে না। কেন বলটা যে গড়ায় যাচ্ছে তার উপর কি প্রত্যেকটা পয়েন্টে ঘর্ষণ বল কাজ করতেছে না? অবশ্যই কাজ করতেছে, ঘর্ষণ বল কাজ করতেছে। এই ঘর্ষণ বলের কারণে ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। তুমি যেদিকে যাবা ঘর্ষণ তার বিপরীত দিকে। এই যে দেখো আমরা এমনি করে দিব ঘষা ঘষা ঘষা, তুমি দেখবা ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। ওই কারণে আমরা হাতকে যখন এভাবে ঘষা দিই তখন দেখবা এই গতির বিপরীতে কাজের কারণে এখানে আমার একটা হিট প্রডিউস হয়। শীতকালে আমাদের এভাবে করতে যে কি মজা লাগে, কারণ আমার হাতটা অটোমেটিক গরম হয়ে যায়। হ্যাঁ, সো গরম করার জন্য এটা আমার অন্যতম একটা উপায়। যান্ত্রিক শক্তি আমার তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে ঘর্ষণ মনে হচ্ছে ভাই যেখানে ঘষা দিলে বাধা দেয়, এটাকে আমরা বলি ঘর্ষণ, এটাকে আমরা বলি ঘর্ষণ। আর যেসব জায়গায় ঘর্ষণ একটু কম, একটু স্মুথ, ওইগুলো আমাদের অত্যন্ত ভালো লাগে। মানে যেখানে যত বাধা কম সেখানে আমাদের তত বেশি ভালো লাগা কাজ করে। তুমি দেখবা অনেকে বলে তুমি অনেক সফট। এই সফট মানে হচ্ছে ঘর্ষণ কম। সফট কথাটার মিনিং হচ্ছে ঘর্ষণ কম। ফর এক্সাম্পল তুমি হাতকে এভাবে ঘষা দিলা, ঘর্ষণ বেশি। হাতের মধ্যে তেল দিয়ে একটু ঘষা দিলা, তখন দেখবা সফট ঘর্ষণ কম। এর মানে তেল দিলে ঘর্ষণ কমে। ওই কারণে আমরা যেখানে ঘর্ষণ কমানোর দরকার হয় সেখানে আমরা লুব্রিকেটিং অয়েল ইউজ করি। ফর এক্সাম্পল ইঞ্জিনের মধ্যে লুব্রিকেটিং অয়েল ইউজ করা হয়, যেমন মোবিল ইউজ করা হয় ঘর্ষণ কমানোর জন্য। কারণ ঘর্ষণ কম হলে ভালো। কোথাও ঘর্ষণ অনেক কাজে লাগে, কোথাও ঘর্ষণ আমাদের ভালো লাগে না। ওই কারণে যেখানে ঘর্ষণ ভালো লাগে না সেখানে আমাদের লুব্রিকেটিং অয়েল ইউজ করে হলেও আমাকে ঘর্ষণটাকে একটু করে প্রতিহত করতে হয়, কিন্তু ঘর্ষণ একেবারে প্রতিহত করা যায় না। তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম
ঘর্ষণ কী জিনিস, আমাদের জনজীবনে ঘর্ষণটা যে কত বেশি ইম্পর্ট্যান্ট তুমি বুঝবা না। ঘর্ষণটাকে ফিল করতে হবে, ঘর্ষণটাকে ফিল করতে হবে। আর ঘর্ষণ যত কম তত স্মুথ, তত ভালো লাগে, তত ভালো লাগে, তত ভালো লাগে। হ্যাঁ, তা আশা করি বুঝতে পারো। যেমন তোমরা মনে করো ওই যে কী বলে, যারা মনে করো বিভিন্ন পার্লারগুলোতে যায়, হ্যাঁ, জেন্টস পার্লার বা লেডিস পার্লারগুলোতে যায়, তাদের মনে করো ওই যে বডি ম্যাসেজ করায়, বডি ম্যাসেজ করার সময় তো দেখবা একটা লুব্রিকেটিং অয়েল দিয়ে, সে অয়েল দিয়ে তারপর ম্যাসেজ করে, কত ভালো লাগে। কেন? ঘর্ষণ কমে গেছে। এমনি যদি ও আইসা হাতটাকে প্রসারিত করিয়া ঘষা দিতে থাকে, তুমি দেখো তুমি ওইখানেই শেষ। কিন্তু তারা কি করে, এভাবে ধরে আমাদের মনে করে এভাবে ধরে লুব্রিকেটিং অয়েল দিচ্ছে, এভাবে ছিটিয়ে দিচ্ছে, এরপর মালিশ করতেছে, কত ভালো লাগতেছে। কেন? ঘর্ষণ কমে গেছে, ঘর্ষণ কমে গেছে তেল তেলে। হ্যাঁ, তার আশা করে বুঝতে পারছি। এই যে আমার ফুটবলটা যখন যাচ্ছে, তোমার কি মনে হয় ফুটবলের উপর কি কোনো ঘর্ষণ বল কাজ করতেছে না? অবশ্যই কাজ করতেছে। এই ঘর্ষণ বলের কারণে এই ফুটবলটা আমাদের থেমে যাচ্ছে। যদি তুমি এই ঘর্ষণটা থামাইতে পারো, তাহলে আমার ফুটবলটা আজীবন এভাবে সমবেগে গতিশীল থাকবে। কিন্তু এটা সম্ভব না, কারণ আমাদের চারপাশে বায়ু আছে। তাহলে আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এই তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের ঘর্ষণ নামে আলাদা একটা টপিক আছে, সেখানে আমরা আরও ফিলিংস নিয়ে ঘর্ষণ পড়াবো। অনেক মজা ঘর্ষণ জিনিসটা। প্রকৃতির কোনো কিছুই সম্ভব হইতো না যদি ঘর্ষণ না থাকে। এখন যে আমি ক্লাস নিচ্ছি, এটা সম্ভব হইতো না যদি ঘর্ষণ না থাকতো। তাহলে আমাদের ঘর্ষণ খুব বেশি ইম্পর্ট্যান্ট, আর ঘর্ষণ খুবই মজাদার। আসি আমরা সামনের দিকে যাই। এবার আমরা সামনের দিকে একটু আগাই, যে ভাইয়া সামনের দিকে আগাইলে আমরা কি পাবো। তাহলে অলরেডি জেনে গেলাম আমাদের এই জড়তা তখনই কার্যকর যখন তার উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ হয় না। অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে সে ঠিক থাকে, বাট বাহ্যিক বল প্রয়োগ করলে, আমাদের গত ক্লাসেই বলছি, বল হচ্ছে একটা দুষ্ট জিনিস। আমাদের সে কি করে, স্থির বস্তুকে গতিশীল করে দেয়, গতিশীল বস্তুকে স্থির করে দেয়, গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে দেয়, গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করে দেয়। ফাজিল, এটা হচ্ছে আমাদের বল। ওই কারণে যেখানে আমাদের বিপরীত দিক থেকে কাজ করে কোনো বল, সেখানে আমাদের প্রকৃত বলটা হয়ে যায় দুর্বল। ওই কারণে আমরা বলি আমাদের ঘর্ষণ বল যখন বিপরীত দিক থেকে কাজ করে, তাহলে আমরা বলতে পারি বিপরীত দিকে থেকে কাজ করে যে বল, তারকে আমরা বলি ঘর্ষণ বল। ওই কারণে বলটা আমার হয়ে যায় দুর্বল, একসময় সে থেমে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম ঘর্ষণ আমাদের গতিকে রোধ করে, প্রতিহত করে। উমা, এ তো ঘর্ষণ তো আরেকটা জিনিস। এই বল যখন এদিকে যাওয়া শুরু করবে, সে উল্টা দিক থেকে তাকে বাধা দিবে। এই বল তো বুঝতে পেরেছি। তুমি যেহেতু এদিক থেকে দিচ্ছ, এই যে এটা হচ্ছে ঘর্ষণ, রেড মার্ক। এই বস্তুটা এদিকে যেতে চাচ্ছে, ঘর্ষণ আমার এদিকে আসতেছে। ও বুঝে গেছে ঘর্ষণ যদি এদিক থেকে আসে, ও চিন্তা করলো আমি যদি এভাবে বসে থাকি, এদিকে গেলে যেহেতু ঘর্ষণটা বাধা দেয়, তাহলে এইদিকে গেলে মনে হয় সে আমাকে অটোমেটিক নিয়ে যাবে। ওমা, এ যখন এদিকে আসলো, এই ঘর্ষণটা থামে গেল। এ যখন এদিকে যাওয়া শুরু করলো, এই ঘর্ষণটাকে এদিকে ধাক্কা দিল। মানে বুঝছো কি জারুঘর, কি ইনোসেন্ট একটা জিনিস। মানে যাবা বাধা দিবে, যাইতে চাইবা বাধা দিবে। এটার মধ্যেই তো আসল মজা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি ঘর্ষণ প্রচুর মজা। তাহলে আমরা বুঝতে পারলাম ঘর্ষণ এই ঘর্ষণের কারণে গতিটা প্রতিহত হয়। তাহলে আমরা বললাম জড়তা দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা, গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা, সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের জড়তা। এবার আসি স্থিতি জড়তা, গতি জড়তা বুঝলাম। এবার নিউটনের গতির প্রথম সূত্র যদি আমরা বলি, তার একটা আমরা গাণিতিক রূপ দিই। গাণিতিক রূপটা কি দেখো, গাণিতিক রূপটা হচ্ছে যদি কোন একটা বস্তুর উপর সামেশন অফ এফ ইকুয়ালস টু 0 হয়, এই সামেশন অফ এফ মানে কি? এই সামেশন অফ এফ মানে হচ্ছে বলা যায় মোট বল, কেউ বলে মোট বল, কেউ বলে নিট বল, আমরা বলি লব্ধি বল। কারণ আমরা জানি একাধিক বল যখন একসাথে কাজ করে, সব বল মিলে যখন একসাথে কাজ করে, তখন তার লব্ধি বল। এই লব্ধি বল শূন্য মানে হচ্ছে তার উপর কোনো বল কাজ করতেছে না। দেখো, অনেকে মনে করে নিউটনের প্রথম সূত্রের কথা হচ্ছে এটা, আমাদের বল কাজ না করলেই নিউটনের প্রথম সূত্র হয়ে যায়। না, আমি বলবো নিউটনের প্রথম সূত্র অ্যাপ্লিকেবল অলসো ফর যখন বল ক্রিয়া করে। কেমনে ভাই? বল ক্রিয়া করলেও নিউটনের প্রথম সূত্র অ্যাপ্লিকেবল। বল ক্রিয়া করলেও নিউটনের প্রথম সূত্র অ্যাপ্লিকেবল। অনেকে এখন মাথা চুলকাবে, কিরে ভাই কি পাগল হয়ে গেছে? না, আমি পাগল হইনি, আমার কাছে লজিক আছে। আসল লজিক দেখাই। সেটা হচ্ছে কি, দেখো, এই যে কোনো একটা বস্তু, জি ভাইয়া,
এটার উপর কোনো কাজ, এটা হচ্ছে মনে করে একটা স্থির বস্তু, এটা হচ্ছে কি বস্তু? স্থির বস্তু, এবং সে স্থিরই আছে। কেন স্থির আছে ভাই? তার উপর কোনো বাহ্যিক বল কাজ করতেছে না। এবার আসো, এবার আসো আমাদের এই যে ভাইয়া এর একটা বস্তু, এই বস্তুর উপর এদিক থেকে আমরা এদিক দিয়ে আমি F1 বলে টানতেছি, F বলে টানতেছি, আবার আরেকজন কি করতেছে ঠিক সেম বস্তুটাকে এদিক থেকে F বলে টানে, সেম পরিমাণ বল, সম পরিমাণ বল বিপরীত দিকে। এই তোমার কি মনে হয় এখানে লব্ধি বল শূন্য না? এখানে লব্ধি বল শূন্য না? এর মানে বস্তু কি থাকবে? স্থির থাকবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানেও বস্তু স্থির আছে, এখানেও স্থির আছে, এখানে কোনো বল প্রয়োগ করি নাই, এখানেও বল প্রয়োগ করি নাই, কিন্তু এখানে বল প্রয়োগ করছি কিন্তু এমনভাবে বল প্রয়োগটা করছি যেটা আমার না করার মতো, মানে করে দিচ্ছ এমনভাবে করছো এটা না করার মতো হবে না। আমাদের করাটা যদি না করার মতো হয় তাহলে আমরা বলবো করে নাই, করাটা না করার মতো হইলে করে নাই, বাস্তব জীবনে কাজে লাগাইও। তাহলে আসো আমাদের এখান থেকে আমরা বলতে পারতেছি এদিকে যে বল এদিকে সেম বল, একটা বল বল কাটাকাটি, এখান থেকে আমরা লব্ধিটা শূন্য পেয়েছি। তাহলে আমরা বলতে পারি লব্ধি বল যদি শূন্য হয়, টোটাল বল যদি শূন্য হয়, তাহলে কিন্তু নিউটনের প্রথম সূত্র প্রযোজ্য। তাহলে নিউটনের প্রথম সূত্রের আসল কাহিনী হচ্ছে এটা, টোটাল বল শূন্য, সবগুলো বলের লব্ধি শূন্য। বল প্রযুক্ত হোক আর না হোক, বলের লব্ধি যদি শূন্য হয় সেটাকে আমরা বলতে পারি বল প্রয়োগ না করার মতো। বলের লব্ধি শূন্য হওয়া যে কথা, বল না প্রয়োগ করাও সেম কথা, কারণ এই বলগুলো তো কোনো কাজে আসতেছে না। যারা কোনো কাজে আসতেছে না তাদেরকে তুমি বাদ দাও। তাহলে এখান থেকে নিউটনের প্রথম সূত্রটা ইউজ করে নাও। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে ভাইয়া আমাদের নিউটনের প্রথম সূত্র। আমরা জেনে গেলাম বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, মানে সামেশন অফ F 0 হলে তখন বস্তুর মধ্যে ত্বরণের মান কত? শূন্য। আর ত্বরণ শূন্য মানে বস্তু কোন বেগে চলে? আমরা জানি বস্তু সমবেগে চলে। ত্বরণ শূন্য মানে বস্তু সমবেগে চলে। এর মানে স্থির বস্তুর বেগ কত? শূন্য, তাহলে আজীবন শূন্য থাকবে। গতিশীল বস্তুর বেগ কত ভাইয়া? v, আজীবন v থাকবে, মানে সমবেগে চলবে। কেন? কারণ তার উপর টোটাল বলটা জিরো, আর টোটাল বলটা জিরো হলে আমরা সাথে সাথে বলে দিব তার ত্বরণ শূন্য। কারণ আমাদের বলের কাজ হচ্ছে কোন একটা বস্তুকে ত্বরিত করা। বলের কাজ কি? কোন একটা বস্তুকে কি করা? ত্বরিত করা, তার মধ্যে ত্বরণ সৃষ্টি করা। সেই ত্বরণ ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। বস্তু যেদিকে গতিশীল সেদিকে বল প্রয়োগ করলে বস্তু ত্বরিত হয়, অপোজিটে বল প্রয়োগ করলে মন্দিত হয়। বাট ত্বরণ মন্দনটাকে আমরা নেগেটিভ ত্বরণ বলতে পারি। এক কথায় কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে ত্বরণ কাজ করে, বল প্রয়োগ না করলে কোনো ত্বরণ কাজ করে না। আশা করি আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। বলো এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা, বা আমাদের প্রথম সূত্রটা ক্লিয়ার কিনা একটু বলো। প্রথম সূত্রটা ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? ওকে ওকে, তাহলে আমরা বাকি দুটো সূত্র বলেই শেষ করে দিচ্ছি। আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে। ম্যাথ আমরা আগামী দিন করাবো, আগামী ক্লাসে আমরা এই সূত্রের উপর ম্যাথ করাবো। এবার আমরা সেকেন্ড সূত্রটা বলি, যেগুলো তোমরা জানা জিনিসটা আমি একটু বলে দিই। নিউটনের সেকেন্ড সূত্রে বলা হয়, দ্বিতীয় সূত্রে বলা হয় আমাদের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো আমরা জানি ভাইয়া ভরবেগ মানে কি? ভাইয়া ভরবেগ মানে হচ্ছে, আমরা ভরবেগকে ফি দ্বারা প্রকাশ করি। এই ভরবেগ ফি মানে হচ্ছে বর ইন্টু বেগ। এর মানে কোন একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা বলি হচ্ছে ভরবেগ। কোন একটা বস্তুর ভর এবং বেগের গুণফলটাকে আমরা কি বলি? ভরবেগ। এখন একটু খেয়াল করে দেখো, কোন একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে যদি আমরা বলি ভরবেগ, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া, একটু ভালো করে খেয়াল করো, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া আমাদের এই ভরবেগটা কেন কাজে লাগে? এই ভরবেগটা কেন কাজে লাগে? সিম্পল তুমি খেয়াল করে দেখো। মনে করো এটা একটা আমার বস্তু, ছোট একটা বস্তু। এই বস্তুটা আমার এদিকে 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, আর আরেকটা হচ্ছে আমার এত বড় একটা বস্তু। আমাদের মনে করো একটা ট্রাক, আমাদের এটা হচ্ছে একটা ট্রাক মনে করো। এই ট্রাকটা আমার এদিকে সেও 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন তোমরা আমাকে বলো এই বল এবং ট্রাকের মধ্যে কোনটাকে থামানো বেশি কষ্টকর? এই বল এবং ট্রাকের মধ্যে কোনটাকে থামানো বেশি কষ্টকর? আমাকে একটু বলো তো কমেন্টে। বল এবং ট্রাকের মধ্যে দেখো দুইজনে কিন্তু বেগ সমান। আমি আবার বলতেছি
এই বল আর এই ট্রাক এই দুইটার ব্যাগ সমান, কিন্তু ভর তো বুঝতে পারতো বলের ভর অত্যন্ত কম, ট্রাকের ব্যাগ অত্যন্ত বেশি। তাহলে আমাকে বলো কোনটাকে থামানো বেশি কষ্টকর? অবশ্যই ট্রাক। জি ভাইয়া, এই ট্রাকটাকে থামানো বেশি কষ্টকর, ট্রাকটাকে থামানো বেশি কষ্টকর। এই যে বেশি কষ্টকর সেটা আমি কোত্থেকে বুঝলাম? ভর থেকে? না ভাইয়া, আমাদের কোনো একটা বস্তু তার ইফেক্টটা তার ভরের উপরও ডিপেন্ড করে, ব্যাগের উপরও ডিপেন্ড করে। স্থির বস্তুর ইফেক্ট আর গতিশীল বস্তুর ইফেক্ট সেম না। সমবরের দুটো বস্তু, একটা স্থির একটা গতিশীল। স্থির বস্তুটা কাউকে ঝামেলা করবে না, গতিশীল বস্তু তোমাকে মেরে দিবে। তাহলে বুঝতে পারতো দুজনের ইফেক্ট ভিন্ন। এই যে আমার কোনো একটা বস্তুর যে ক্রাইটেরিয়াগুলা, এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার জন্য গতিবিদ্যায় নতুন একটা টার্ম আলোচনা করা হয়েছে। যেহেতু তার প্রভাবটা ভরের উপরও ডিপেন্ড করে, তার প্রভাবটা ব্যাগের উপরে ডিপেন্ড করে, ওই কারণে আমরা নতুন একটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে ভর ব্যাগ। এবার তোমার এখন পরীক্ষায় তোমাকে বলা হলো এই বস্তুর ভর এত, এই বস্তুর ব্যাগ অত, এই বস্তুর ভর এত, এই বস্তুর ব্যাগ অত, কোনটাকে থামানো কষ্টকর? তোমার কোনো টেনশন নাই, তুমি বের করবো হচ্ছে কি ভর ব্যাগ। এটার ভরবেগ হচ্ছে ফি বল, এটার ভরবেগ হচ্ছে ফি ট্রাক। যেহেতু ট্রাকের ভরবেগটা বেশি কার তুলনায়? বলের তুলনায়, ওই কারণে আমরা বলতেছি ট্রাকটাকে থামানো বেশি কষ্টকর। এখানে কিন্তু ভরের কারণে না, এখানে ভর ব্যাগের কারণে। এখানে কার কারণে? ভর ব্যাগের কারণে। এখন যদি আমি বলি এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তুমি বলতে পারবে কোনটাকে থামানো বেশি কষ্টকর? বলতে পারবা না, তোমাকে আমার ভরগুলো দিয়ে দিতে হবে। আমি হয়তো তোমাকে ব্যাগ সেম দেওয়ার কারণে তুমি বুঝতে পারছো, এখন তুমি আমাকে বুঝতে পারবে না। এখন আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে 5 কেজি আর এটা হচ্ছে আমাদের 50, আমাদের মনে করো 500 কেজি, এবার তুমি বুঝতে পারবা সেটা হচ্ছে কি ভাই 5 × 10 মানে হচ্ছে 5 × 10 মানে হচ্ছে 5 × 10 = 50। এর মানে এটার ভরবেগ হচ্ছে 50 কেজি মিটার পার সেকেন্ড। আর এর ক্ষেত্রে হচ্ছে 500 × 3 মানে হচ্ছে 1500 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি এটার ভরবেগ যেহেতু বেশি, এটা থামানো বেশি কষ্টকর। সো দুইটা বস্তুর মধ্যে কম্পেয়ার করার জন্য আমাদের যে টার্মটা প্রয়োজন হয় সেটা ভরও নয়, সেটা ব্যাগও নয়, তার নাম হচ্ছে ভর ব্যাগ। তার নাম হচ্ছে কি? ভর ব্যাগ। তার নাম হচ্ছে ভর ব্যাগ। এই ভর ব্যাগটা আমরা এখানে আলোচনা করছি যে ভরকে ব্যাগ দ্বারা গুণ করলে ভরবেগ পেয়ে যাবো, আমরা এতটুকুই এনাফ। পরে আমরা আরও আলোচনা করব, তবে আমাদের এতটুকুই এনাফ। এটা হচ্ছে ভর ব্যাগ। তাহলে আমাদের দুইটা বস্তুকে কম্পেয়ার করব কি দিয়ে? ভরবেগ দিয়ে। ভরবেগ দিয়ে, খালি ভর দিয়েও না, খালি ব্যাগ দিয়েও না, কম্পেয়ার করবো হচ্ছে ভর ব্যাগ দিয়ে, ভর ব্যাগ দিয়ে। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারছি। এবার আসো, এবার আমরা যদি বলি, আমরা লাস্ট ফিনিশিংটা দিয়ে দিই, সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বলে? নিউটনের দ্বিতীয় সূত্রটা বলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এই যে ভরবেগ, এই ডিপি ডিটি, আমরা জানি ভরবেগের পরিবর্তনের হারকে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। যেমন মনে করো ডেল্টা টি সময়ে আমাদের ভরবেগের পরিবর্তন ডেল্টা ফি, একক সময়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা ফি ডিভাইড বাই ডেল্টা টি, এটাকে আমরা বলি ভরবেগের পরিবর্তনের হার। কিন্তু আমরা এখন যে কাজটা করি, আমরা ইন্টারমিডিয়েটে উঠা ক্যালকুলাসের মাধ্যমে করি। তাহলে ডেল্টা ফি ডিভাইডেড বাই ডেল্টা টি এটা আমরা এভাবে রাখি না, আমরা কি করি? লিমিট এই ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা টিটা শূন্যের কাছাকাছি। যদি ডেল্টা টি শূন্যের কাছাকাছি হয় তখন এটাকে আমরা বলি সংক্ষেপে ডিপি ডিটি, এবং এই ডিপি ডিটিকে আমরা বলি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এই ডিপি বাই ডিটিকে বলা যায়, ডিপি ডিটিকে বলা যায় ভরবেগের পরিবর্তনের হার। ক্যালকুলাসের সাহায্যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। আমি যদি বলি ব্যাগের পরিবর্তনের হার, এই যে দেখো ব্যাগের পরিবর্তনের হার ডিবি ডিটি, যাকে আমরা বলি ত্বরণ। আমরা যদি বলি সরণের পরিবর্তনের হার ডিএস ডিটি, যাকে আমরা বলি ব্যাগ। আশা করি আমরা গতিবিদ্যা এগুলো পড়ে আসছি, গতিবিদ্যা আমরা এগুলো সব পড়ে আসছি। আমার কথা হচ্ছে এখানে আমাকে মাথা রাখতে হবে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ডিপি ডিটি, এবং আমরা গতিবিদ্যায় কিন্তু এগুলো আলোচনা করছিলাম কিভাবে আমরা কনভার্ট করি। এখন থেকে আমরা আর আলোচনা করবো না, যেহেতু আমরা গতিবিদ্যা এটা জেনে গেছি। এখন আমরা জাস্ট এখন থেকে ফিজিক্স যত জায়গায় পড়বো আর ব্যাখ্যা করবো না, ডাইরেক্ট আমরা ক্যালকুলাস দিয়ে করবো, ডাইরেক্ট ক্যালকুলাস ইউজ করবো। এবার আসো, বিজ্ঞানী নিউটন কি বলল? বিজ্ঞানী নিউটন বলল কোনো একটা বস্তুর ভর ব্যাগের পরিবর্তনের হার, এর মানে হচ্ছে ডিপি ডিটি, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ওই বস্তুর উপর যে বল প্রয়োগ করলো প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখান থেকে বলতে পারি ডিপি ডিটি ইকুয়ালস টু হচ্ছে একটা কনস্ট্যান্ট কে ইন্টু এফ, এবং
আমরা যদি সবগুলো এসআই একক ব্যবহার করি, তোমরা 9-10 থেকেই জানো আমার এই কেটা ডিপেন্ড করে হচ্ছে এককের উপর। সবগুলো যদি আমরা এসআই একক ব্যবহার করি, সব যদি এসআই একক হয়, তখন এই কে এর মান হচ্ছে কত 1। তখন আমরা সিম্পল বলে দিতে পারি ভাইয়া ডিফি ডিটি ইকুয়ালস টু কত ফি এফ। তাহলে আমরা অলরেডি একটা জিনিস জেনে গেলাম, এফ ইকুয়ালস টু হচ্ছে ডিফি ডিটি, এফ ইকুয়ালস টু ডিফি ডিটি, এটা আমার ফর্মুলা। অর্থাৎ 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 ভরবেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বল পাওয়া যায়, ভরবেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বল পাওয়া যায়, ভরবেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বল পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবার আসো ভাইয়া, আমরা এখানে একটা কাজ করব। কি কাজ? এটাকে ভেঙে লিখি। এফ ইকুয়ালস টু আমরা জানি ডিফি ডিটি, তাই না? এই যে দেখো ডি ডিটি অফ ফি লেখা যায়, তাই না? অবশ্যই লেখা যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডি ডিটি অফ ফি মানে কি? ভরবেগ। ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। এবার দেখো ভর কিন্তু ধ্রুব রাশি, এই ভরটাকে বের করে নিয়ে আসলাম এম, তাহলে থাকে কত ডিভি ডিটি। আমরা জানি ডিভি ডিটি এটাকে আমরা বলি ত্বরণ, তাহলে আমরা বলতে পারি এম এ। তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এফ ইকুয়ালস টু এম এ, এটাও আমরা জেনে গেলাম। অর্থাৎ তোমরা 9-10-এও প্রমাণ করছো, আমরা এখনও প্রমাণ করছি, আমরা জাস্ট একটু অন্যভাবে প্রমাণ করছি। এবার যেহেতু এরা ভেক্টর, ভেক্টর হইলে তুমি ভেক্টরের চিহ্ন দাও, কোনো সমস্যা নাই। তো আমরা আপাতত জাস্ট আজকে আমরা এটা নিয়ে খুব বেশি এক্সপ্লেন করতেছি না, আজকে হালকা একটু এক্সপ্লেন করলাম। তাহলে আমরা এটা বলতে পারি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করলাম এফ ইকুয়ালস টু ডিফি ডিটি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভরবেগকে, তাহলে আমরা এখান থেকে একটা লাইন লিখতে পারি, এই লাইনটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। সেটা হচ্ছে ভরবেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বল পাওয়া যায়। ভরবেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? বল পাওয়া যায়। আমি আবার বলতেছি, কোন একটা বস্তুর ভরবেগ তাকে তুমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করো, এই সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে তুমি সাথে সাথে কি পেয়ে যাবা? বল পেয়ে যাবা। তাহলে আমাদের তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা আমি একটু লিখে দিই। আর তৃতীয় সূত্র আমরা আগামী ক্লাসে বলবো, আজকে আর বলবো না। আমরা একটা এইচডাব্লিউ লিখে দিই। সেটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে একটা এইচডাব্লিউ লিখে দিই, এইচডাব্লিউটা আগামী দিন করে নিয়ে আসবা। তাহলে দেখো, তাহলে আমাদের বলা হলো ফি ইকুয়ালস টু 3 sin 5t প্লাস 4 cos 7t, একটা ইকুয়েশন দেওয়া আছে। কিসের ইকুয়েশন? পি এর ইকুয়েশন সময়ের সাপেক্ষে। হ্যাঁ, তোমাকে বলা হলো টি ইকুয়ালস টু 5 সেকেন্ড সময়ে বল কত। তো আমরা হিন্টস দিয়ে দিই, হিন্টস দিলাম হচ্ছে এফ ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি ডিপি ডিটি। তো তাহলে তুমি সময়ের সাপেক্ষে ফিকে অন্তরীকরণ করবা। ফি সমান কি দেওয়া আছে? 3 sin 5t প্লাস 4 cos 7t। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া, এই যে 3টা বের করে নিয়ে আসলাম, সাইনকে অন্তরীকরণ করলে আমরা জানি cos পাওয়া যায়, তাহলে cos 5t ইন্টু, যেহেতু আমার এই যে 5tটা এটা আমার t না, তাকে অন্তরীকরণ করলে পুনরায় আমরা 5 পাবো, 5 বসাই দিলাম, প্লাস এবার হচ্ছে আমার 4টা আমরা এটাকে অন্তরীকরণ করলে 4 পাবো, 4 cosকে অন্তরীকরণ করলে পাবো মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন 7t। তো যেহেতু আমার t না, ওই কারণে আবার অন্তরীকরণ করলে কি পাবো? 7 পাবো। হ্যাঁ, তাহলে আমরা এটা পেয়ে যাব, এটা হচ্ছে আমার ইকুয়েশন। এখানে বের করে যেটা পাবো সেখানে টি ইকুয়ালস টু তুমি 5 বছর আনসার পেয়ে যাবে। সবাই ক্যালকুলেশন করে নেবে, যদি আমি অর্ধেক করে দিছি।
তাহলে আমি অর্ধেক করে দিছি অলরেডি। তুমি জাস্ট এ অন্তরীকরণ করার নিয়ম কিন্তু আমরা সেই ভেক্টরে পড়ে আসছি, আমরা ভেক্টর ক্যালকুলাসের মধ্যে পড়ে আসছি কীভাবে অন্তরীকরণ করতে হয়। সিম্পল অন্তরীকরণগুলো সবগুলো করা আমরা সেখানে শিখেছি, যদি এগুলো ম্যাথমেটিক্সের, বাট আমরা ফিজিক্সে করানোর জন্য এগুলো শিখে রাখছি অলরেডি, যাতে করে তোমাদের ফিজিক্সে প্রবলেম না হয়। তো আমরা তাহলে বলতে পারি আমরা ভরবেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করব। সময় সাপেক্ষে অন্তরীকরণ করার পর যেটা পাইলাম ওইটা হচ্ছে বলের ইকুয়েশন। তো তোমাকে বের করতে বলছে t = 5 সেকেন্ড সময়ে f = কত। তো যেহেতু তোমাকে f = বলছে, তুমি এবার এখানে t এর মান 5 বসাও। কত? t এর মান 5 বসাবা, এবং t এর মান যে 5 বসাবা, t এর মান 5 বসাবা হচ্ছে f এর ইকুয়েশনে। তো f এর ইকুয়েশন কোত্থেকে পাইলাম? এটাকে অন্তরীকরণ করলে f এর t ইকুয়েশন পেয়ে যাবো। ওই ইকুয়েশনে t এর মান 5 সেকেন্ড বসাইলে তুমি বলের মানটা পেয়ে যাবা। ক্যালকুলেশন করে ক্যালকুলেটর দিয়ে যেটা আসে সেটা হচ্ছে এত নিউটন, সেটা হচ্ছে আমার আনসার। ওকে, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। বলো আমাদের সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা, সব কিছু আমরা বুঝছি কিনা বলো, কোনো কনফিউশন আছে কিনা বলো, সব কিছু ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো তাড়াতাড়ি, আমি ক্লাস শেষ করে দিব। সব কিছু ক্লিয়ার কিনা বলো। সব কিছু ক্লিয়ার কিনা বলি। ওকে, যেহেতু আমাদের সব কিছু ক্লিয়ার, আমাদের নিউটনের বলবিদ্যা এভাবে চলবে। আমাদের আগামী ক্লাসে আমরা এই যে নিউটনের সূত্র সংক্রান্ত ম্যাথ করাবো, আর তার সাথে আবার ভরবেগের সংরক্ষণ সূত্রটাও পড়বো। আস্তে আস্তে সামনের দিকে আগায় যাব। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।